শিশিরটা আসেনি, শিশিরটা আসেনি। করে হ্যাঁ, অফিসে এত রাত্রি কি করে? আপনারা একটু লাইভটা শেয়ার করুন আপনাদের পেজে প্লিজ। লাইভ শুরু হয়ে গেছে অলরেডি, আমরা একটু শেয়ার করুন। আপনার ফেসবুক থেকে তো শেয়ার করা যাবে না, আপনার ফেসবুক থেকে? জি, আমি ফেসবুকে একটু পরে আমি ফেসবুকে শেয়ার করতেছি। আমি প্রোগ্রামটা শুরু করে শেয়ার করব। প্রবাস দর্পণে লাইভ হচ্ছে। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস দর্পণ নিয়মিত সংলাপে। আপনারা জানেন সারা বিশ্বে কোভিড-19 মহামারীতে 22,81,000 মানুষ মারা গেছেন। আমাদের এই অবস্থা খুবই খারাপ। ব্রিটেনের করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের বাইরে, চারদিকে বাড়ছে লাশের মিছিল। ব্রিটেনের কোভিড-19 এই পর্যন্ত 1 লক্ষের উপরে মানুষ মারা গেছেন, এর মৃত্যু মিছিল বেড়েই চলছে। এছাড়া আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আক্রান্ত মৃত্যু সংখ্যা কিছুটা কম রয়েছে। কোভিড-19 কারণে বেকার সমস্যা দিন দিন বেড়ে চলছে, এর মধ্যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি দিন দিন বেড়ে চলছে। এতে করে মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে। এর জন্য আমরা প্রবাসীরা গভীর উদ্বেগ উৎকণ্ঠায় আছি। কি হচ্ছে বাংলাদেশ তা জানতে আজকের এই সংলাপ। আজকের বিষয় সমসাময়িক বাংলাদেশ। আজকে আমাদের অতিথি মিলে আছেন মাননীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক ছাত্র নেতা, আওয়ামী লীগ নেতা ডক্টর সি বীরেন শিকদার এমপি। আমাদের সাথে সংযুক্ত হবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আব্দুল সালাম। আমাদের সাথে আছেন বামপন্থী অন্যতম শীর্ষ নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক। আমাদের সাথে আছেন পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক। আমাদের সাথে আছেন প্রবাস দর্পণ চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহরিয়া হাসান। আমরা প্রতিদিন আমাদের অনুষ্ঠানের শুরুতে কোভিড-19 আপডেট দিয়ে অনুষ্ঠান শুরু করি। কোভিড-19 আপডেট জানতে আমরা যাব প্রবাস দর্পণ চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহরিয়া হাসানের কাছে। ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে, সন্ধ্যাকালীন শুভেচ্ছা জানাই যারা দেখছেন, শুনছেন এবং আজকে যারা সংযুক্ত আছেন এই চমৎকার প্যানেলে। সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে গণমাধ্যমে যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয় সেটির প্রেক্ষাপটে আজ গত 24 ঘন্টায় কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 15,273 জন। এতে কোভিড-19 শনাক্ত হয়েছে 485 জনে। গেল 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 13 জন এবং 611 জন গত 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন। সামগ্রিকভাবে বাংলাদেশে এ পর্যন্ত সর্বমোট 37,08,907 জনের কোভিড-19 এর নমুনা পরীক্ষা করা হয়েছে। সর্বমোট শনাক্ত হয়েছে এ পর্যন্ত 5,37,030 জন। কোভিড-19 আক্রান্ত হওয়ার পর দুঃখজনকভাবে মৃত্যুবরণকারীর মোট সংখ্যা আজ পর্যন্ত 8,175 জন। কোভিড-19 আক্রান্ত হয়ে ঘরে হাসপাতালে বিভিন্নভাবে চিকিৎসা সেবা নিয়ে এই পর্যন্ত সুস্থ হয়ে ফিরেছেন 4,81,917 জন। এটি ছিল বাংলাদেশের কোভিড-19 সর্বশেষ চিত্র। ধন্যবাদ আপনাদেরকে। শাহরি ভাই, একটু আপনি যদি বলেন, বিশেষ করে আমরা দেখেছি বেকার এই কোভিড-19 এর কারণে অনেক মানুষ বেকার হয়ে পড়েছে। যারা আপনি চিটাঙ্গে আছেন, চিটাঙ্গে অনেক মানুষ বেকার। এইভাবে যে একটু আমাদের আপডেট দেন প্লিজ। হ্যাঁ, একটি যৌক্তিক কথাই বলেছেন। আমরা সবাই জানি কোভিড-19 যখন আক্রমণ করে বিশ্বব্যাপী, ঠিক একইভাবে বাংলাদেশে যখন শুরুকালে কোভিড-19 প্রভাব বিস্তার করতে শুরু করে, ধীরে ধীরে মানুষ তাদের কর্মসংস্থান হারাতে শুরু করে। আমি ঠিক এইভাবে বলতে পারি, আমি যে জায়গাটায় আছি এর আশেপাশে অনেক বাসায় আপনার যারা থাকতেন, ভাড়া থাকতেন, কাজ করতেন, চাকরি করতেন, তাদের অনেকে কিন্তু ফ্ল্যাট ছেড়ে চলে গেছে। অনেকের বাসা ভাড়া হচ্ছে না, খালি রয়ে গেছে ফ্ল্যাটগুলো কিংবা ঘরগুলো। অর্থাৎ এটি প্রমাণ করে যে মানুষ কখনো যে জায়গায় খালি থাকার প্রশ্নই আসে না, সেই জায়গায় আপনার মানুষেরা নেই, তারা গ্রামে চলে গেছে। আমরা সবাই এটা বলি যে তারা গ্রামে চলে গেছে, ওখানে গিয়ে হয়তো নিজেদের মতো করে আছে, কিন্তু বিষয়টি তা নয়। গ্রামে কিন্তু গেলেই যে তাদের কর্মসংস্থান তা কিন্তু না, এটা কিন্তু আমরা সবাই জানি। ওখানে ওরা গেছে অর্থনৈতিক সংকটে পড়ে, ঘর ভাড়া দিতে পারবে না, বিভিন্নভাবে পারিবারিক ভরণ পোষণ করা কষ্টকর হয়ে দাঁড়াবে। তারা জাস্ট মাথা গোঁজার ঠাঁইটা আপনার তাদের নিজ গ্রামে নিয়ে গিয়েছে বা মফস্বল শহরে যেখানে তাদের বাড়ি ওখানে গিয়েছে। এছাড়া আমাদের জানা মতে প্রচুর কর্মসংস্থান হারানো মানুষ আছে যারা চারপাশে বিভিন্নভাবে বেকার হয়ে ঘুরছে এবং কেউ কেউ নতুনভাবে কোনো ব্যবসার দিকে বা কোনো চাকরির দিকে ছুটতে চেষ্টা করছে, কিন্তু কর্মসংস্থান তো নেই। প্রত্যেকটা জায়গাতে একই অবস্থা। যিনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন তারও তো কাজ নেই, তারও তো জায়গা খালি নেই, কোথায় কাজ দেবে? আর ব্যবসা করার মতো তো ব্যবসা তো মুখের কথা নয় যে আমার 10,000 টাকা আছে আমি যে কোনো একটা ব্যবসা নেমে গেলাম, আমাকে তো ব্যবসা জানতে হবে। এইসব প্রেক্ষাপটে বিবেচনা করলে দেখা যায় মানুষ কিন্তু একটা খুব সংকটের মধ্যে দিনাতিপাত করছে।
সরকার কোনো কোনো ক্ষেত্রে কারো কারো বেলায় প্রণোদনা দিয়েছে, আমরা অত্যন্ত সাধুবাদ জানি সরকারকে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে, ধরুন আপনার 2,500 টাকা প্রণোদনা দিয়েছে বা 5,000 টাকা প্রণোদনা দিয়েছে, 1 বছর হলো, তো 5,000 টাকা তো মূলত একটা ফ্যামিলির জন্য হয়তো 10 দিনের বা 5 দিনের একটা খরচ। তো 1 বছর পর্যন্ত সে চলবে কি করে? আমি এই কথা বলছি না যে দায়টা সরকারকেই নিতে হবে, আমি বলতে চাইছি এই জায়গাটায় সরকারকে আরো দৃষ্টি দেওয়া উচিত, এবং এই মানুষগুলো যাতে কর্মসংস্থান হারানো মানুষগুলো যেন তারা সম্পৃক্ত করতে পারে নিজেদেরকে অন্যান্য কাজে, এবং মানুষের যেন কোনো অসুবিধা না ঘটে, সেই প্রেক্ষাপটে সরকার এবং দায়িত্বশীল মহল যারা আছে তাদেরকে আরো দৃষ্টিপাত করা উচিত। আর বেকারত্বের সংখ্যা এমনিতে তো আমাদের দেশে প্রচুর আছে, লেখাপড়া শেখা বেকার আছে, এই বিষয়টা আপনারা জানেনই, সেই জায়গা থেকে উত্তরণ ঘটানো দরকার। আর কোভিড-19 যেভাবে আক্রমণ করছে, এই ক্ষেত্রে ঠিকভাবে কাজ করাটাও একটা মুশকিলের বিষয়, যদিও আমরা অতটা সচেতন নই, কিন্তু সচেতনতার যে দরকার আছে সেটা আমরা প্রতি মুহূর্তে বুঝতে পারছি। ধন্যবাদ শাহরিয়ার ভাই, আবার আসবো আপনার কাছে। আমি একটু যেতে চাই, আমাদের সাথে আছেন পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক ভাই। মানিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং একটু আনমিউট করতে হবে। মানিক ভাই, আমরা দেখতে পাচ্ছি যে এই কোভিড এর ফলে আপনার তো শ্রমিক শ্রেণী অনেকেই বেকার হয়ে পড়েছেন, বিশেষ করে পেশাজীবী যারা আছেন বিভিন্ন জায়গায় বেকার। বিশেষ করে আপনি একজন শিক্ষক নেতা, অনেক শিক্ষকরা বেকার হয়ে পড়েছেন, এবং অনেক স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, আমরা বিভিন্ন মিডিয়া দেখতে পাচ্ছি। এবং আমরা জানি যে সরকার প্রণোদনা দিয়েছে, কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যারা বা শিক্ষক যারা, তাদের প্রণোদনার ব্যাপারটা কিন্তু মানে অনেকেই পায়ই নাই, আর যারা পেয়েছে অনেক অল্প পেয়েছে। আপনি যদি বলেন যে আপনাদের পেশাজীবী মানুষরা কেমন আছে এই কোভিড এর সময়? ধন্যবাদ। আমাদের প্রিয় রূপচাঁদ দাস, রূপক দা, আপনাকে প্রবাস ধর্পণের দেশ বিদেশের বিভিন্ন আমাদের যারা দেখছেন, আমি অভিনন্দন জানাই প্রথমে প্রবাস ধর্পণকে, সুদূর সেই আমেরিকা থেকেও বাংলা ভাষাকে, বাংলাকে, কৃষ্টিকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করছেন। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের প্রিয় নেতা শ্রী বীরেন শিকদার, বীরেন দা, আমাদের মাননীয় সংসদ সদস্য, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আমাদের সাইফুল ভাই, আমাদের প্রিয় সাংবাদিক শাহরিয়ার হাসান ভাই, আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আসলে আপনি এই কথাগুলো বলছিলেন, শাহরিয়ার ভাই কিছু কথা বলেছে। আপনি জানেন এই কোভিড 7 থেকে 8 মাস যাবত আমরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছেন, সারা বাংলাদেশে, সারা পৃথিবীতেই কিন্তু এই অবস্থা। এটা কিন্তু শুধু বাংলাদেশে না, আজকে বাংলাদেশের মানুষগুলো ভালো আছে এটা তো আর বলা যাবে না, পৃথিবীব্যাপী যেখানে যে সমস্যাগুলো হচ্ছে। আমাদের পেশাজীবীদের আপনি বলেছেন, শাহরিয়ার ভাই বলেছে, আসলে শিক্ষকদের যারা নন এমপিও শিক্ষক, তাদের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী 5,000 টাকা এবং কর্মচারীদের ক্ষেত্রে 2,500 টাকা অনুদান দিয়েছেন। কিন্তু নন এমপিও শিক্ষকদের আপনার আমাদের সংখ্যাটা কিন্তু অনেক বেশি। আপনি কিন্ডারগার্টেন স্কুলগুলো আপনার প্রায় 20,000 শিক্ষা প্রতিষ্ঠান আছে, এমনিতে মাদ্রাসাগুলো আছে, এদের শিক্ষকরা কিন্তু কোনো অনুদানের আওতায় এখনো আসেনি। আমরা কিন্তু বারবার বলেছি, যেহেতু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু অনুদানের আওতায় আসা উচিত ছিল। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে আমরা যখন কথা বলেছি, আমরা কিন্তু বলেছি যে এই মানুষগুলোকে বাঁচানোর জন্য আপনাদের কিছু করা উচিত। এখন পর্যন্ত কিন্তু তাদের ব্যাপারে আমরা কিছু দেখছি না। তো আমরা আশা করছি আসলে এই বিষয়গুলো দেখা দরকার। আপনি শাহরিয়ার ভাই একটা কথা বলেছে, অনেক শিক্ষক, এটা ঠিক, কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষকতা করতেন তারা অনেকে পেশা বদলিয়েছে, এটা পত্রপত্রিকা আসছে, এটাই ঠিক বাস্তবতা। আসলে আপনি জানেন যে আপনি 2,000 এবং 5,000 টাকা একজন শিক্ষক সারা বছর বা সারা মাস ব্যাপী 5,000 টাকা আজকে চালের মানে সামগ্রিক বিষয়টা যদি ভাবেন, তেমন কিন্তু কিছু না। তারপরে এটাও সুখের খবর, যন্ত্র নাই মরছে কেন হলো, মানে প্রধানমন্ত্রী অন্তত পক্ষে দৃষ্টি দিয়েছেন যে এই মানুষগুলোকে দেখা দরকার। মানে প্রধানমন্ত্রী শুধু এখানে দেন নাই, আপনি যারা মাদ্রাসা মসজিদের ইমাম, তাদের ব্যাপারেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অনুদানের আওতায় নিয়ে এসেছেন। যারা আপনার সেলুনে কাজ করে গ্রাম অঞ্চলে, কোনোদিন তাদের কথা কেউ ভাবতো না। আমাদের প্রিয় নেত্রী, আমাদের বাতিঘর, যাকে নিয়ে আমরা গর্ব, আমরা আগামী দিনের স্বপ্নের বাংলাদেশটা গড়ার প্রত্যয় আমরা দেখছি করছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেই বিষয়টাই করছেন। আমরা যেই কথাটা মানে এই আজকের এই প্রবাস ধর্পণের মাধ্যমে বলতে চাই, যারা এখন পেশাজীবীদের অনেক, এই পেশার বাইরেও অনেক পেশাজীবী আছে, সকল পেশাজীবীদের ব্যাপারটা কিন্তু একটা নতুন করে ভাবা দরকার মাননীয় প্রধানমন্ত্রীকে। কারণ যারা অনুদান পেয়েছে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের, এগুলো সকল শিক্ষা প্রতিষ্ঠানের আওতায় আনা দরকার। আরেকটা বিষয় আপনাকে বলতে হয়, যেটা আমাদের অনার্স মাস্টার্স কলেজগুলো যারা আছেন, এই শিক্ষকরা কিন্তু কোনোদিন সরকারি সুযোগ সুবিধা পায় নাই, ইভেন এই অনুদানের আওতায় কিন্তু আসে নাই। আমরা কিন্তু বারবার বলে আসছি যে এমপিও ভুক্তি যারা মাস্টার্স, অনার্স মাস্টার্স শিক্ষক যারা নন এমপিও ভুক্ত, তাদেরকে কিন্তু আপনার এমপিও ভুক্ত করা হোক অথবা তাদেরকে আওতায় আনা হোক। সুখের খবর যে মাননীয়
শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয় নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে যারা অনার্স মাস্টার্সের শিক্ষক তাদের ব্যাপারটা এমপিওভুক্তি করবেন, এটা একটা ভালো দিক। তাছাড়া অন্যান্য আপনার গার্মেন্টস শ্রেণী বলেন, আপনার অন্যান্য যে রিক্সা শ্রমিক বলেন, তাদের বিষয়গুলো সকল শ্রেণীর ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আপনি জানেন যারা যারা খেটে খাওয়া মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী একটা কথাই বলেছিলেন যে তাদেরকে কিন্তু কে কোন দল কোন ঠিকানায় বসবাস করে সেটা দেখার বিষয় না, আপনার তাদেরকে প্রত্যেককেই কিন্তু বলে হয়েছিল যারা এটার সাথে জড়িত আছেন এই তাদেরকে কিন্তু আপনার প্রণোদনার আওতায় নিয়ে আসা উচিত। প্রণোদনার ব্যাপারটা আপনার এখন যে বিষয়টা হচ্ছে আরো আমাদের শিক্ষক সহ পেশাজীবীর একটু আরো সমস্যার মধ্যে কিন্তু হচ্ছে। 5,000 এবং 2,000-2,500 টাকা যেটা দিয়েছে আমরা মনে করি এখন এটা আরো বাড়িয়ে আপনার সকল পেশাজীবীদের এই ব্যাপারটা দেখো যে কারণ মাননীয় প্রধানমন্ত্রী তো সকল মানুষের সকল শ্রেণী পেশার প্রধানমন্ত্রী, এখানে যারা এখনো বিভিন্ন জায়গায় আর কষ্টে আছে নিশ্চয়ই আমরা আশা করি, তার উপর বিশ্বাস আমাদের আছে, পেশাজীবীরা ওনার উপর নির্ভরশীল, আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী দ্বারাই সম্ভব। উনি আমাদের এই পেশাজীবীদের বিষয়টা কিন্তু অত্যন্ত সহানুভূতির সহিত দেখবেন, কারণ এই পেশাজীবীদের একমাত্রই ঠিকানা ওনারা, আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের পেশাজীবীদের ভাববার মতো মানুষ আমরা দীর্ঘদিন দেখিনি। আপনাদের আরেকটা কথা আমি বলতে চাই, এর মধ্যে আসছে আপনারা জানেন প্রায় 5 লক্ষ শিক্ষক শিক্ষিকা অবসরে শিক্ষক শিক্ষিকার প্রতিষ্ঠান হলো অবসর সুবিধা বোর্ড কল্যাণ ট্রাস্ট। পৃথিবীর মানে বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী এই পর্যন্ত কল্যাণ ট্রাস্ট অবসর সুবিধা বাবদ কিন্তু ওই রকম মানে দৃশ্যমান এমন কোনো টাকা দেওয়া হয়নি, 90 লক্ষের বেশি কিন্তু টাকা দেওয়া হয়নি। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত 2-3 বছরে প্রায় 2,000 কোটি টাকা আমাদের শিক্ষকদেরকে দিয়েছেন, তারা যেন শান্তিমতো অবসর সুবিধায় যেতে পারে, তারা যেন অন্তত শেষ জীবনে, আপনি জানেন শিক্ষকরা আগের জীবন শেষ যখন বিদায় নিত তাদের শুধু লাঠি, একজোড়া জুতা এবং জায়নামাজ এমন কিছু তসবি এমন কিছু নিয়ে শিক্ষকরা কিন্তু বিদায় নিতেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু 2,000 কোটি টাকা দিয়ে আমরা এখনো ওই জায়গাটায় পৌঁছতে পারি না, আমরা এখনো সংকট আমাদের আছে, কিন্তু তারপরেও 2,000 কোটি টাকা দিয়ে আমরা আমাদের শিক্ষকদেরকে অবসরের এবং কল্যাণ ট্রাস্টের টাকাটা আমাদের দিতে পেরেছে। কিন্তু আমাদের সংকট এখনো কিন্তু আছে, এখনো আমরা মনে করেন 1,500 থেকে 2,000 কোটি টাকা যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অনুদান হিসেবে অবসর এবং কল্যাণ ট্রাস্টে দেওয়া হয়, তাহলে সারা বাংলাদেশের শিক্ষকরা অতি কম সময়ে, কারণ মৃত্যুর আগেই তারা অনেকগুলো টাকা পেতে পারে, এই বিষয়টা আমরা সহানুভূতি সেই দেখার জন্য আজকের প্রবার ধর্পণের মাধ্যমে বীরেন্দা এখানে আছেন, উনি মাননীয় সংসদ সদস্য, সাইফুল ভাইও আছেন, অনেক জায়গায় কথা বলার সুযোগ থাকে, আমাদের সাথে এই বিষয়টাও ওনার সহানুভূতির সহিত আপনারা দেখবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মানিক ভাই। আবার আসবো, আমি যাবো, আমাদের সাথে আছেন বামপন্থের অন্যতম শীর্ষ নেতা, সাবেক ছাত্র নেতা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক। সাইফুল ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। সাইফুল ভাই, আমরা জানি যে বিশেষ করে বামপন্থ বিশেষ করে গত কয়েক মাস আন্দোলন করছে পাটকল এবং চিনিকল বন্ধের ব্যাপারে। আপনারা বিশেষ করে শ্রমিক শ্রেণী রাজনীতি করেন এবং শ্রমিকদের সমস্যা নিয়ে রাজপথে আন্দোলন করেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোভিড এর কারণে কিন্তু বেকার সমস্যা বেড়েই চলছে। যখন কোভিড চলছে তখন পাটকল বন্ধ করে দেওয়া হয়েছে, চিনিকল বন্ধ করে দেওয়া হয়েছে, অনেক শ্রমিক বা বেকার হয়ে পড়ছেন। এই ব্যাপারে কি বলবেন সাইফুল ভাই? জি, আপনাকে ধন্যবাদ। এবং আজকে প্রবাস দর্পণের এই গুরুত্বপূর্ণ সংলাপে যারা অংশগ্রহণ করছেন, শ্রদ্ধাভাজন আলোচক বৃন্দ এবং যারা এই অনুষ্ঠান দেখছেন দেশে এবং বিদেশে, আমি সবাইকে আমাদের পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে প্রশ্ন শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনি যে প্রশ্ন যেটা উত্থাপন করলেন, আমরা তো একটা অভূতপূর্ব একটা পরিস্থিতি গত 1 বছর ধরে আমরা মোকাবেলা করে আসছি, এবং যখন বাংলাদেশ সহ সারা দুনিয়াতে যে কোনো রাষ্ট্র বা সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল একদিকে করোনার তার পরীক্ষা, চিকিৎসা, এই মহামারী থেকে উত্তরণের যে বিধি ব্যবস্থা সেটার অনুসন্ধান, আরেকটা ছিল যে এরকম একটা দুর্ভোগ দুর্যোগের সময় সমাজের সমস্ত স্তরের মানুষকে, বিশেষ করে স্বল্প আয়ের শ্রমজীবী নিম্নবিত্ত মানুষদেরকে তাদের কাজের ব্যবস্থা করা, তাদের খাবারের ব্যবস্থা করা এবং তাদের সামাজিক নিরাপত্তাটা তাকে নিশ্চিত করা। আমরা বাংলাদেশ সরকার নিশ্চয়ই ব্যাপারে তারা কিছু তারা উদ্যোগ তারা গ্রহণ করেছেন। প্রায় 1.5 লক্ষ কোটি টাকার বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি। কিন্তু তারপরও আপনি যেটা উল্লেখ করলেন
এই প্রণোদনাটাও বলতে পারেন, যেমন আমি আপনাকে এটা বলতে পারি যে আমাদের পাদুকা শিল্প, যেটা আমাদের বলতে পারেন গার্মেন্টস বা ওষুধ শিল্পের মতন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা শিল্প, বাংলাদেশে এখন 70টার বেশি দেশে বাংলাদেশের পাদুকা এখন রপ্তানি হচ্ছে। পাদুকা শিল্প শ্রমিকদের মধ্যে আমাদের কিছু কাজ আছে, আমরা বহু বছর ধরে তাদের মধ্যে আমরা কাজ করি। এবং সম্প্রতি কালেও গত 29 তারিখে তাদের এক প্রতিষ্ঠা বার্ষিকী হলো, সেখানেও তারা সবাই যেটা বললেন যে এই যে আমাদের সম্ভাবনাময় যে পাদুকা শিল্প, এই করোনার এই দুর্যোগে শত শত কারখানা বন্ধ হয়ে গেছে। পাদুকার যে ছোট উদ্যোক্তারা তারা পুঁজি হারিয়ে তারা অনেকেই এখন তারা কিন্তু শ্রমিকের পর্যায়ে তারা কিন্তু নেমে এসছেন। প্রায় লক্ষ লক্ষ শ্রমিক এখন তারা কিন্তু তাদের কোনো কাজের কোনো ব্যবস্থা নেই। কিন্তু সরকারি বিশাল অঙ্কের তারা প্রণোদনা দেওয়ার পরেও পাদুকা শিল্পের মতন এরকম একটা সম্ভাবনাময় শিল্প, যে শিল্পে আমাদের তুলনামূলক সুবিধে আছে, দেশের বিশাল বাজার এবং বিদেশেও আমরা এটাকে রপ্তানি করে একটা বিশাল অঙ্কের আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করার সম্ভাবনা, এই শিল্প এ পর্যন্ত সরকারের প্রত্যক্ষ পরোক্ষ কোনো সহায়তা, আর্থিক কোনো প্রণোদনা এ পর্যন্ত পায়নি। এরকম আমি আরো কিছু শিল্পের নাম উল্লেখ করতে পারবো যারা কিন্তু সরকারের প্রত্যক্ষ প্রণোদনা থেকে তারা কিন্তু বঞ্চিত হয়েছেন। আর আপনি যেটা উল্লেখ করলেন, এরকম একটা মহামারী দুর্যোগকালীন সময়ে সরকারকে কারা বুঝিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী সহ কাদেরকে বুঝিয়েছেন যে এরকম একটা দুর্যোগের সময় রাষ্ট্রায়ত্ত 25টা পাটকলকে যেভাবে বন্ধ করে দেওয়া হলো এবং বদলি এবং স্থায়ী শ্রমিক মিলে 50 থেকে প্রায় 55,000 শ্রমিক তারা কর্মচ্যুত হলেন, এবং এমনকি যেটা পাট মন্ত্রণালয় থেকে যে আশ্বাসটা দেওয়া হয়েছিল তাদের বকেয়া পরিশোধ করা হবে 80% বা 90% উপরে, এখনো তারা কিন্তু তাদের বকেয়া পর্যন্ত তারা কিন্তু পায়নি। ফলে এবং যেটাকে আপনি প্রথম বলা হলো পিপিপি করে চালু করবে, সেটা অনিশ্চিত। এখন ব্যক্তিগত উদ্যোগে এই কারখানাগুলোকে আবার চালু করবার কথাটা বলা হচ্ছে, কিন্তু করোনার এই দুর্যোগকালকে কেন এটাকে বেসরকারীকরণ করা বা এটা কিছু ব্যক্তির হাতে দিয়ে দেওয়ার জন্য এই সময়টাকে কেন বেছে নেওয়া হলো, এটা খুবই মর্মান্তিক, এটা অত্যন্ত অমানবিক এবং আমাদের বিবেচনায় অত্যন্ত একটা দায়িত্বহীন কাজ হয়েছে। এখানে শেষ নয়, যেটা আপনি উল্লেখ করলেন, এরকম একটা আখ চাষের ভরা মৌসুমের সময় আপনি যেটা আপনি নিজে বললেন, 6টা চিনি কলকেও খুবই স্বেচ্ছাচারী ভাবে আমলাদের কারসাজিতে সেই চিনি কলগুলোকেও বন্ধ করা হলো। এবং এই চিনি কলের সঙ্গে যে আখ চাষিরা যুক্ত, যে হাজার হাজার আখ চাষিরা যুক্ত, কোথায় তারা আখ নেবে, কোথায় তারা বিক্রি করবে, পুরোটা কিন্তু একটা অনিশ্চিত জায়গাতে। ফলে আমাদের এই পাট শ্রমিক এবং চিনি কলের শ্রমিকদের সাথে আপনি জানেন লক্ষ লক্ষ আমাদের পাট চাষি যুক্ত, লক্ষ লক্ষ আখ চাষিদের ভাগ্যটা কিন্তু এখানে যুক্ত। এবং দায়িত্বশীল জনগণের প্রতি সংবেদনশীল কোন সরকার, আমার বিশ্বাস, এরকম একটা মহামারী দুর্যোগের সময় এরকম কাজ তারা করতে পারেন না। আমরা পার্টি, আমাদের গণতান্ত্রিক জোট থেকে আখ চাষি ইউনিয়ন সহ আমরা এর সঙ্গে যুক্ত বিভিন্ন গণসংগঠন, এমনকি এর মধ্যে সরকার দলীয় মাননীয় সংসদ সদস্যদের বাড়ি পর্যন্ত এই শ্রমিকেরা, আখ চাষিরা তারা কিন্তু ঘেরাও করেছেন, তারা কিন্তু অবস্থান নিয়েছেন। সরকারি দলের স্থানীয় পর্যায়ে নেতা কর্মীরা ওই সমস্ত আন্দোলনের সঙ্গে তারা যুক্ত আছেন। আজকে বাংলাদেশের দৈনিক প্রথম আলো সহ আজকে বেরিয়েছেন তুহিন ওয়াদুদের একটা আর্টিকেল, তিনি কিভাবে রংপুরের চিনিকল বন্ধ করাতে শ্রমিকদের ঘরে ঘরে হাহাকার, এবং সেখানে আখ চাষি পাট চাষিদের ঘরে ঘরে একটা হাহাকারের পর্যায়ে এখন যাচ্ছে। তো এরকম একটা জায়গা থেকে আমরা সরকারকে যেটা বলতে চাই, আপনার এই প্রবাস দর্পণের মধ্য দিয়ে এরকম একটা আত্মঘাতী, এরকম একটা বিপজ্জনক জায়গা থেকে সরকারি সিদ্ধান্তটাকে তারা পুনর্বিবেচনা করবেন। যে অভিযোগে এগুলোকে বন্ধ করা হচ্ছে, এটার জন্য শ্রমিকরা দায়ী না, এটার জন্য পাট চাষি আখ চাষিরা দায়ী না। যে দুর্নীতিবাজ আমলারা, দুর্নীতিবাজ কর্মকর্তারা তাদের অব্যবস্থাপনার জন্য, চুরি দুর্নীতির জন্য এবং আধুনিকায়ন না করবার জন্য এই সমগ্র যেখানে আজকে এটাকে লোকসানি দেখানো হচ্ছে, আমি মনে করি যদি সদিচ্ছা কাজ করে, পরিষ্কার পরিকল্পনার সিদ্ধান্ত নিলে এগুলোকে আধুনিকায়ন করে রাষ্ট্রীয় সম্পদকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রেখেই
এগুলোকে চালু করা সম্ভব, শ্রমিক কর্মচারীদের চাকরি নিশ্চয়তা বিধান করা সম্ভব। আমরা সেই লক্ষ্যে আমাদের পার্টি, আমাদের জোট, আখচাষী ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন ইতিমধ্যে আমরা কিন্তু আখচাষী অঞ্চলে একটা ঝটিকা সফর সেখানে কিন্তু আমরা করেছি। আমাদের নেতৃবৃন্দরা 11টা জেলায় তারা কিন্তু অনেকগুলো আখচাষী অঞ্চলে, অনেকগুলো চিনিকল অঞ্চলে আমরা আবার এসে আমরা জানবো যে আপনার কি প্রস্তাব রয়েছে সরকারের কাছে এই বিষয়ে। আমরা বলবো যে এই জায়গাগুলো থেকে সরকার পুনর্বিবেচনা করবেন, তারা সরে আসবেন। এই দুর্যোগকালীন সময়ে শ্রমজীবী মানুষকে রক্ষা করা, বাঁচানোটাকেই প্রধান উদ্যোগ হিসাবে এটাকে বিবেচনা করা উচিত। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ সফিউল ভাই। আবার আসবো। আমি যাব, আমাদের সাথে আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আব্দুল সালাম। সালাম ভাই একটু আনমিট করতে হবে। সালাম ভাই একটু রিকোয়েস্ট করবো আপনি একটু শেয়ার যদি করেন, আপনার প্রচুর ফলোয়ার আছে, আপনি যদি ফেসবুকে শেয়ার করেন, আমি লিঙ্কটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, তাহলে একটু ভালো হয়। আর সালাম ভাই আজকে আমরা কথা বলতেছি কোভিড-19 বেকার সমস্যা নিয়ে। আপনি জানেন সারা বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়েছে, বাংলাদেশে অনেক মানুষ বেকার। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলতেছি যে এই যে বেকার সমস্যা বাড়ছে, বিশেষ করে ঢাকা শহর বা বিভিন্ন রাজধানী শহর, বড় বড় শহরের যে মানুষগুলো কাজ করতেন অনেকেই গ্রামে চলে গেছেন এই কোভিড-19 এর সময়। তো এই ব্যাপারে কি বলবেন, কি করা উচিত বলে মনে করেন সরকারের? আপনাকে ধন্যবাদ। আসলে এই সমস্যাটার কথা কিন্তু আমরা বেশ কিছুদিন যাবতীয় বলে আসছি, কিন্তু সরকার শুধু তার মেগা প্রজেক্ট দেখাচ্ছে, মেগা উন্নয়ন দেখাচ্ছে, কিন্তু ধীরে ধীরে যে দেশ একটা মানে আর্থিক সংকটের দিকে চলে যাচ্ছে, এদিকে কিন্তু সরকার দৃষ্টি দিচ্ছে না। যেটা আমি ধরেন আমরা ঢাকা শহরে বসবাস করি, ঢাকা শহরের কথাই যদি বলতে চাই, আজকে মূলত দেখেন যে সমস্যাটা অনেকে হয়তো বুঝবেন না, ঢাকা শহরে মূলত ওল্ড টাউনের দিকে যারা বসবাস করেন, একমাত্র ভাড়ার উপরই যারা নির্ভরশীল, আজকে অনেক অনেক বাড়ি আছে এরকম, অনেক দোকান আছে এরকম যে যারা 6 মাস 1 বছর ধরে যারা ভাড়া দিতে পারেন না। সেই বাড়িওয়ালা গুলোর কি অবস্থা? আর অনেক জায়গায় দেখা যাচ্ছে যে তারা দোকানপাট বা বাড়িঘর খালি করে গ্রামে চলে যাচ্ছে। এই যে একটা মানে আর্থিক সংকট, যাদের এই যে অর্থাৎ আজকে মানুষের চাকরি নাই, চাকরি হারিয়ে যাচ্ছে। আর পাশাপাশি যে নতুন চাকরি ক্রিয়েট করার জন্য যে সমস্ত ইন্ডাস্ট্রি যেগুলো চালু থাকার কথা, সেগুলো একটু আগে শুনলেন যে কিভাবে চিনি কল বন্ধ হয়ে গেছে, কিভাবে অন্যান্য কল এগুলো শ্রমের সংস্থান যেখানে হতো সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কিভাবে বিদেশ থেকে যে সমস্ত মানে আমাদের মানুষ যারা বিদেশে থেকে রেমিটেন্স দেশে পাঠাতো তারা দেশে এসে ফিরে যেতে পারে নাই, অনেকের আজকে বেকার হয়ে তারা একটা খুবই খারাপ জীবনযাপন করছে, অসহ্য একটা জীবনযাপন করছে। কিন্তু সরকার আসলে সমস্যাগুলো কোনোভাবেই ওপেন না করে এটাকে ঢেকে রাখতে চাচ্ছে। অর্থাৎ আপনার যদি একটা অসুখ হয়, তাহলে অসুখ হলে তো আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, আপনাকে মেডিসিন নিতে হবে। আর যদি আপনি মেডিসিন না নেন তাহলে তো এটা আস্তে আস্তে একটা ক্রনিকের দিকে চলে যাবে। তো আমরা জানি যে জায়গায় আজকের সমস্যাটা শুধু বাংলাদেশের আর্থিক সমস্যাটা, সারা বিশ্বে যেহেতু করোনার ছোবল, আজকে অন্যান্য দেশও যে সেইভাবে আপনার দিকে এগিয়ে আসবে সেরকম অবস্থাও কিন্তু খুবই কম, এবং যতই দিন যাবে সেটা কিন্তু আরো কমে আসবে। তো এই অবস্থায় যদি আমরা এই ধরনের একটা ব্যাপক পরিকল্পনা গ্রহণ না করি, এবং যেটা আমরা বারবার যেটা বলে আসছি যে এই বিষয়গুলো নিয়ে একটা জাতীয় গোল টেবিল করেন, একটা সবাইকে নিয়ে বৈঠক করেন, আলোচনা করেন, একটা ঐক্যমতে আমরা পৌঁছার জন্য চেষ্টা করি যে একটা জাতীয় দুর্যোগ, এই সময়ে আমরা কিভাবে এই দুর্যোগ থেকে উত্তরণ ঘটাতে পারি। এবং তার কিন্তু সেগুলো না দেখিয়ে সরকার কি বলছে যে বাংলাদেশে আজকে আমাদের বাংলাদেশের ব্যাংকে নাকি খালি টাকা রিজার্ভ তাদের বাড়তেই আছে, রিজার্ভ বাড়তেছে, তাদেরকে মানে তাদের কর্মসংস্থান বাড়তেছে, তাদের জিডিপি বাড়তেছে। যখন এই কথাগুলো বলা হয় তারা পাল্টা এটাও জবাব দেয় যে এইটা জবাব দিয়ে তো আসলে বাস্তবতা তো এটা না। বাস্তবতা মানুষ আজকে মানুষ যেভাবে তার জীবনযাপন করা দরকার সেভাবে করতে পারছে না। আজকে ঢাকা থেকে যারা গ্রামে চলে যাচ্ছে, গ্রামে কি করবে? গ্রামে যায় কি করবে? সেখানে জবটা কোথায় পাবে? ঢাকা শহরে তো অন্তত মানুষ আগে চেষ্টা করতো ভিক্ষা করলে অন্তত তার একটা সংসার চলে যায়, তার একটা জীবন চলে যায়। কিন্তু আজকে ঢাকা শহরেও তো আজকে যে অবস্থা হয়েছে যে আজকে ঢাকা শহরে বসবাস করার অবস্থা অনেকের নাই, সংস্থান করতে পারছে না।
আজকে ঢাকা শহরে বসবাস করতে হলে 4-5 জনের ফ্যামিলির একটার প্রয়োজন 50 থেকে 60,000 টাকা। যার ইনকাম সোর্স আজকে 20 থেকে 25,000 টাকা নাই, সে আগে বিভিন্ন ভাবে এদিক সেদিক করে চলতো, এখন তো এদিক সেদিক করার মতো অবস্থাও নাই। আজকে এমনি একটা অবস্থায় কিন্তু আজকে দেশ চলছে। কাজে এর জন্য আমি আবার বলবো যে এই বিষয় নিয়ে এটাকে ঢেকে না রেখে আজকে বাস্তব অবস্থাটা তুলে ধরে আজকে সকল রাজনৈতিক দল, আজকে বিভিন্ন অর্থনৈতিক বিশেষজ্ঞ যারা আছে, সমাজের বিভিন্ন বিশেষজ্ঞ যারা আছে, তাদের মতামত নিয়ে আলোচনা করে যে আগামী 1 বছর 2 বছর 3 বছর কিভাবে আমরা চলতে পারি এবং এটাকে মোকাবেলা করতে পারি, সেই বিষয়ে পরিকল্পনা আমাদের গ্রহণ করা দরকার। সালাম ভাই, আমরা তো দেখতে পাচ্ছি সরকার একই টাইমে কিন্তু প্রায় 70,000 মানুষকে গৃহ দিয়েছে, সহযোগিতা করছে। এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখেন? আপনারা তো আমরা দেখি না, এটা হলো একটা আইওয়াস, এটা হলো একটা রাজনীতি। আজকে রাজনীতি করার সময় নাই, এটাকে রাজনীতি। 70 এরকম যে কয়টা সরকার বাংলাদেশে আসছে, কেউ ওই গৃহহীনদেরকে গৃহ দেওয়ার জন্য সবাই চেষ্টা করছে, সবাই দিয়েছে, কিন্তু তার কর্মসংস্থানের ব্যবস্থা তো করতে হবে। মানুষ কাজ চায়, সে কাজটা কোথায়? কাজটা তো নাই। আচ্ছা, কাজের ব্যবস্থা করতে হবে। কাজের ব্যবস্থা না করলে আপনি ঘরে কি বসে বসে মুড়ি খাবে নাকি? সে মুড়িটা পাবে কোথায়? সেটার জন্য তো তার আর্থিক একটা সংস্থান দিতে হবে, সে আর্থিক সংস্থানটার তো ব্যবস্থা করতে হবে। নতুন জব কি কোথাও কোনো ক্রিয়েট হচ্ছে? সেটা হচ্ছে না। নতুন কি আমাদের দেশ থেকে বিদেশে মানুষ যেতে পারছে? সেটাও তো পারছে না। আজকে কৃষির উপরে যে সমস্ত আমাদের আরো বেশি ভর্তুকি দেওয়া দেখা যাচ্ছে যে কৃষকরা ধান ফলাচ্ছে, সেই ধানের যে ন্যায্য মূল্য সেটা তারা পাচ্ছে না। আমরাই তো দেখেছি যে বাংলাদেশে পোল্ট্রি ফার্ম যারা চালায়, তাদের ডিমের মূল্য তারা পায় না। দেখা যাচ্ছে যেটা বর্ডার কন্ট্রোল করে তাদের যে সহযোগিতা করা দরকার সেটা যখন করে না, তখন কিন্তু আমরা দেখছি পোল্ট্রির মালিকরা রাস্তায় এসে সেই সমস্ত ডিম সব রাস্তায় ফেলে দিচ্ছে। আমরা কি দেখেছি যে দুধের, আজকে যে পোল্ট্রির যে সমস্ত দুধ হয়, সেই দুধের আমরা দেখেছি রাস্তায় এসে তারা দুধ ফেলে দিচ্ছে, যে আমরা বিক্রি করতে পারছি না, বা আমরা ন্যায্য যে দাম সেই দাম পাচ্ছি না, তাই না? এটা তো কিছুদিনের আগের ব্যবধান, যে আজকে কৃষকদের ধান উৎপাদন করতে যত টাকা লাগছে, সরকার সেই ধান আজকে কিনছে না। বাম্পার উৎপাদন হয়েছে, সরকার বলতেছে আমাদের রাখার জায়গা নেই। আরে রাখার জায়গা নাই মানে? এখন আপনি ওই আপনার রিজার্ভ বাড়ায় দিয়ে আপনার লাভটা কি? আপনি রিজার্ভ দেখাচ্ছেন, আর আরেকদিকে আমরা দেখতেছি ব্যাংক লুট হয়ে যাচ্ছে, আরেকদিকে দেখছি ব্যাংকের সোনা তামা হয়ে যাচ্ছে। এই সমস্ত বলে তো আসলে মানে জনগণকে ধোঁকা দিয়ে তো লাভ হবে না। সত্য যেটা, সেই সত্যটা আজকে মানুষের সামনে তুলে ধরতে হবে, এবং কোথাও যদি সেখানে এক্সপার্ট যারা আছে তাদের সহযোগিতা নিতে হবে। আমাদের এক্সপার্টরা যদি একটু কথা বলে, একটু সমালোচনা করে, তখনই বললে সে বিএনপি হয়ে গেছে, তখনই বলে সে তারেক জিয়ার এজেন্ট হয়ে গেছে, তখনই সে বিরোধী দল হয়ে গেছে। আরে ভাই, বিরোধী দল তো থাকবেই, একটা সমালোচনা সহ্য করতে হবে, তো সমালোচনাগুলো নিতে হবে। কোথাও তো আজকে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলোকে আজকে ধ্বংস করে দেওয়া আছে। যেই সরকারের সমালোচনা করবে তাকেই বলে রাষ্ট্রদ্রোহী, অর্থাৎ সে সরকার আর রাষ্ট্র তো এক হইল না। কিন্তু আজকে এই সরকারের বিরুদ্ধে, সরকারের যে কোনো একটা কর্মসূচির সমালোচনা যদি করা হয়, তাহলে তাকে রাষ্ট্রদ্রোহী হয়ে গেল। এই অবস্থা করে তো পরিত্রাণ পাওয়া যাবে না। আর্থিক অনটন আজকে যেভাবে দেশ পড়েছে, যে আজকে কি যে এই গত 6 মাস বা গত 1-2 বছরে যদি আমরা স্ট্র্যাটেজি নেই, তাহলে বাংলাদেশের অর্থনীতি কতটুকু এগিয়েছে? হ্যাঁ, 10%, 15% মানুষ, 7% মানুষের অর্থনীতি তারা ফুলে অনেক লাভবান হয়েছে, কিন্তু 70 থেকে 80% মানুষের আজকের আয় কমে গেছে, এবং যারা মধ্যবিত্ত ছিল তারা আজকে দরিদ্র হয়ে গেছে, যারা দরিদ্র ছিল তারা দরিদ্র সীমার নিচে নেমে গেছে। এবং পাশাপাশি আজকে গত 12 বছরে বাংলাদেশের কিছু সংখ্যক লোক পৃথিবীতে ধনীর তালিকায় আজকে অনেক উপরে চলে গেছে। সালাম ভাই, ধন্যবাদ। আমরা আসবো আবার আপনার কাছে। আমি যাবো, আমাদের সাথে আছেন মাননীয় সংসদ সদস্য, সাবেক ছাত্রনেতা, আওয়ামী লীগের নেতা ডক্টর সি বিনয় এমপি। বীরেন্দ্র, আমরা আমাদের সালাম ভাই অনেক প্রশ্ন করলেন, বিশেষ করে সালাম ভাই এবং সাইফুল ভাই।
যে আপনার যে সমস্যাগুলো দেখা যাচ্ছে বাংলাদেশে এই সময়ে, আপনি কি বলবেন প্লিজ? আপনাকে অনেক ধন্যবাদ। কোভিড-19 আজকের এই যে বাংলাদেশ সহ সমগ্র পৃথিবীতে কোভিড-19 এই প্রাদুর্ভাবের মধ্যেও আপনারা যে প্রবাস দর্পণের পক্ষ থেকে এই আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং সবাইকে জানার সুযোগ করে দিচ্ছেন, সেজন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার আগে যারা আলোচনা করলেন, তো এখানে প্রকৃত তথ্য কিন্তু এরকম কথা বলে না। সমগ্র পৃথিবীতে আজকে বাংলাদেশ কোভিড-19কে মোকাবেলা করার জন্য বাংলাদেশ অত্যন্ত ভালো ভূমিকা রাখতে পেরেছে, এটা কিন্তু আন্তর্জাতিকভাবে আজকে স্বীকৃত। কোভিড-19 বা করোনাকে মোকাবেলা করার জন্য সমগ্র পৃথিবীতে বাংলাদেশের সঠিকভাবে এবং ভালোভাবে আমরা মোকাবেলা করতে পেরেছি আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে। সেটার জন্য আমরা এটা আমাদের কথা না, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে আমরা 20তম অবস্থানে আছি সমগ্র পৃথিবীর মধ্যে আমরা এই কোভিড-19কে মোকাবেলা করার ক্ষেত্রে। আর দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা প্রথম স্থানে অবস্থান করছি। পার্শ্ববর্তী দেশ ভারত সহ সমগ্র পার্শ্ববর্তী সমস্ত দেশের থেকে আমরা ভালো অবস্থানে আমরা রয়েছি। তো এটা কাকতালীয়ভাবে হয় নাই, এটা সরকারের পক্ষ থেকে সঠিকভাবে ব্যবস্থা গ্রহণ করার ফলেই কিন্তু এটা সম্ভব হয়েছে। আমাদের জনগণকে তাদের অ্যাওয়ারনেস তৈরি করা, তাদেরকে সহযোগিতা করা, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার ফলেই কিন্তু আজকে এই অবস্থানে আমরা এসেছি। আর যে কথা আমাদের সম্মানিত আমাদের আব্দুল সালাম ভাই বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা যে কথাগুলি বললেন, সেটা বাস্তবতার সঙ্গে তার কিন্তু কোনো মিল নাই। বাংলাদেশ ভালো অবস্থানে আসছে, আপনি বললেন যে দারিদ্র্যের হার বেড়েছে, দারিদ্র্যের হার বাড়ে নাই, এটা কিন্তু স্ট্যাটিস্টিক্স তা বলে না। দারিদ্র্যের হার ওনাদের আমলে যেখানে ছিল প্রায় 40, আমরা এখন নিয়ে আসছি 20.5। আর হতদরিদ্রের পরিমাণ যেখানে ছিল ডাবল ডিজিটের শেষের দিকে, সেখান থেকে আমরা হতদরিদ্র এদের পার্সেন্টেজ আমরা নিয়ে আসছি 10.5। এটা কিন্তু ছিল না। তো বাস্তবতার সঙ্গে কিন্তু তার বক্তব্যের কোনো মিল নেই। আর যে বেকার সমস্যা মোকাবেলা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আর কোভিড-19কে মোকাবেলা করার জন্য যে প্রাথমিক পর্যায় থেকেই আমরা যে পদক্ষেপ গ্রহণ করেছি, অ্যাওয়ারনেস তৈরি করার জন্য আমরা যারা সংসদ সদস্য, জনপ্রতিনিধি সবাই কিন্তু তাদের নিজ নিজ এলাকায় মানুষকে তাদের অ্যাওয়ারনেস তৈরি করার জন্য চেষ্টা করেছে। তো আজকে কিন্তু যে আমাদের আজকেও মৃতের সংখ্যা এতে এমন বেশি, এটাকে গর্ব করা উচিত নয়। তো তারপরেও আমি বলবো যে পার্শ্ববর্তী যে কোনো দেশের থেকে আমরা খুব ভালো অবস্থানে আছি। আজকে 13 জন মারা গিয়েছে। তো ক্রমান্বয়ে কিন্তু মৃত্যুর হারও কমে আসছে, আক্রান্তের হারও কিন্তু কমে আসছে। তো এটা সঠিকভাবে ব্যবস্থা গ্রহণ করার ফলেই কিন্তু হয়েছে। আর যে ভ্যাকসিন কূটনীতি, সে ভ্যাকসিন কূটনীতির ক্ষেত্রেও কিন্তু আমাদের প্রিয় নেত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনি অত্যন্ত পারঙ্গমতা দেখিয়েছেন, সফলতা দেখিয়েছেন। পৃথিবীর কয়টি দেশ আজকে ভ্যাকসিন সংগ্রহ করতে সক্ষম হয়েছে? আমরা কিন্তু ভ্যাকসিন অলরেডি আমরা বাংলাদেশে পৌঁছে গেছে এবং সেটা আমরা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। এবং আগামী রবিবার থেকে সমগ্র বাংলাদেশেই উপজেলা লেভেলে পর্যন্ত একযোগে প্রায় উপজেলায় প্রায় 1000 পর্যন্ত দেওয়া যাবে। এবং আর একটি ডোজ, 2টি ডোজ দিতে হবে, 2টি ডোজই দেওয়ার ব্যবস্থা রেখে আগামী রবিবার থেকে সমস্ত উপজেলা লেভেলেও কোভিড-19 যে ভ্যাকসিন, সে ভ্যাকসিন দেওয়া শুরু করা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা যেটা, যে আমরা যে ভ্যাকসিনটা বাংলাদেশ
যে ভ্যাকসিনটা আমাদের সরকারের পক্ষ থেকে যে অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা সংগ্রহ করা হয়েছে, এই ভ্যাকসিনটা এই যাবৎকালে যে ভ্যাকসিনগুলোর কথা জানা গেছে তার মধ্যে সর্বোৎকৃষ্ট। এবং বাংলাদেশে যে মাননীয় প্রধানমন্ত্রী এটাকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার ফলে যে যাদেরকে প্রথম সারির যারা কোভিড মানে করোনা যোদ্ধা তাদের পরে প্রয়োগ করা হয়েছে, দেওয়া হয়েছে ভ্যাকসিন, তাদের মধ্যে কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি এ পর্যন্ত। তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি, গুরুত্বপূর্ণ কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। এমনি হাতে ব্যথা ট্যাথা হতে পারে সামান্য, সেটা সব ভ্যাকসিন নিলেই হয়, সব ইঞ্জেকশন নিলেই হয়। তো এইটা ছাড়া অ্যাকচুয়ালি ভ্যাকসিনে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি এ পর্যন্ত। এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। আর সবচেয়ে ভালো ভ্যাকসিন যেটা অক্সফোর্ডের ভ্যাকসিন, সেইটাই আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি। তো এটা আরো আমাদের ভারত সরকার তারা প্রথমেই আমাদেরকে 20 লক্ষ ডোজ ভ্যাকসিন আমাদেরকে উপহার স্বরূপ দিয়েছে। এটা আমাদের জন্য খুব ভালো একটা বিষয় যে আমরা সেজন্য ভারত সরকার, ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র, এবং ভারতের এই কোভিড-19 যে ভ্যাকসিন 20 লক্ষ ডোজ ভ্যাকসিন বিনামূল্যে দেওয়াতে, উপহার হিসাবে দেওয়া, এটা জন্য আমি এখনো আমি ভারত সরকারকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তো আর অন্যান্য যে বিষয়গুলো আবার আসবো। আচ্ছা, তো ঠিক আছে। তো আমি দ্বিতীয়বারে আমি আমার পরবর্তী অংশ এর ধারাবাহিকতায় যেটুকু পরবর্তী অংশ আছে আলোচনা, সেটা আমি করব। ধন্যবাদ। জি ধন্যবাদ। আমি একটু যাব, আমাদের সাথে আছেন শাহরিয়ার হাসান, প্রবাসী চট্টগ্রাম ব্যুরো প্রধান। শাহরিয়ার ভাই, আমাদের আসলে প্রতিদিন অনুষ্ঠানে অনেক দর্শক, বিশেষ করে প্রবাসীরা অনেক লিখেন। আমি একটু নিতে চাই, আমরা আজকে বাহরাইন প্রবাসীদের নিয়ে আমরা আজকে একটা প্রোগ্রাম করব। বাহরাইন সময় রাত 10টা, বাংলাদেশ সময় রাত 1টা, এবং আমাদের ইউকে টাইম 7টা। আপনারা যারা বাহরাইন প্রবাসী আছেন, যারা অনুষ্ঠান দেখছেন, যারা অনেকেই আমাদের কমেন্টস করছেন, আপনাদের এই অনুষ্ঠানটা দেখবেন, আমরা আপনাদের নিয়ে কথা বলবো আজকে। আমি একটু যাব শাহরিয়ার হাসান ভাই। শাহরিয়ার হাসান ভাই, আজকে শুনলেন আমাদের অতিথিদের বক্তব্য এবং অনেক দর্শক কমেন্টস করছেন, আপনার মতামত প্লিজ। জি ধন্যবাদ আপনাকে আবারও জানাই। আমি আজকে সম্মানিত আলোচক যারা প্যানেলে আছেন, তো কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছি। দরকারি কথাগুলো সবাই বলেছেন। আমার কাছে প্রত্যেকটা কথাকেই আলোচকরা যা বলেছেন সবগুলোকেই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বলে মনে হয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপটে, রাজনৈতিক বারান্দা থেকে ভিন্ন খাতে কথা বলা যায় বা একটু অন্য আঙ্গিকে কথা বলা যায়, কিন্তু মূল বিষয়টি হচ্ছে আমরা যতটা ভালো আছি ততটা খারাপ আছি, যতটা খারাপ আছি ততটা ভালো আছি। আমরা কিন্তু এইভাবেই চলছি। এটা এমন নয় যে আমরা সব দিক দিয়ে ভালো আছি, আমাদের কোনো বিপদ নেই, অসুবিধা নেই, কোনো দুর্দশা নেই, তাও না। আবার এমন নয় যে শুধু দুর্দশায় ডুবে আছি, যে আমাদের কোনো ভালো কিছু হয়নি। আমি একটু অন্যরকম ভাবে বলতে চেয়েছি কথাটা। সরকার তার জায়গা থেকে যে কাজগুলো করেছে, অনেক ভালো ভালো কাজ করেছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু অনেক দুর্বিপাকও যে আমাদের সামনে আছে, আমরা যে অনেক দুর্দশা আছে, সেটা কত সত্যি। এই বিষয়গুলো আমাদেরকে আক্ষরিক অর্থে শুধু নয়, প্রকৃত অর্থে আমাদেরকে বিষয়গুলো বুঝিয়ে নিয়ে আমাদেরকে আপনার সরকার থেকে শুরু করে যারা নীতি নির্ধারক আছেন, দেশ রাষ্ট্রযন্ত্রে বা সরকারের, এবং বিরোধী রাজনৈতিক দলের যারা রাজনৈতিক রাজনীতি আছেন, তাদেরকেও ভাবা উচিত যে আসলে এ থেকে বেরিয়ে আসার উপায়টা কি। চমৎকার কথা বলেছেন অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী, যিনি যুগ্ম মহাসচিব পেশাজীবী সমন্বয় পরিষদের। তিনি তো আমরা শুনেছি তিনি মূলত শিক্ষকদের একটা নন এমপিভুক্ত শিক্ষক, যারা আমি বিষয়টি উল্লেখ করি এই জন্য যে তিনি এখানে আছেন। নন এমপিভুক্ত শিক্ষকরা প্রচন্ড রকমের কষ্টে আছেন। আমি সেটা কোনো উল্লেখ করতে চাই না, তিনি তার বক্তব্য সেটা বলে গেছেন। তো আর প্রণোদনার বিষয়টা আমি বলেছি, প্রণোদনার বিষয়টা হ্যাঁ ঠিক আছে, আমার দরিদ্র দেশ যেটুকু পেরেছে সেটুকু করেছে, 2500 হোক, 5000 হোক, একবারে হোক আর দুবারে হোক দিয়েছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এই প্রণোদনাটা কিন্তু অর্থাৎ আপনার একটা মহাসমুদ্রের মধ্যে আপনার কি বলবো, মানে এক মুখ পানির মতো। হ্যাঁ, তো এক মুখ পানি তো পেলাম, সেটা সান্ত্বনা, ঠিক আছে, সেটির জন্য ধন্যবাদ জানাই সরকারকে। কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো তাদের অর্থনৈতিক দুর্যোগে চলছে, বেকারত্ব চলছে, সেই জায়গাটায় আমাদেরকে সতর্ক হওয়া উচিত। কারণ এই দেশের তো নাগরিক, যখন এই নাগরিকগুলো দুঃখ দুর্দশায় নিপতিত হবে, তখন সেটি সরকারের জন্য বিব্রতকর হবে বা রাষ্ট্রের জন্য ক্ষতিকর হবে।
সাইফুল হক জেনারেল সাধারণ সম্পাদক, যিনি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, তিনি চমৎকার করে কথাগুলো বলেছেন। তিনি পাট শিল্পের প্রসঙ্গ এনেছেন, চিনি আখ চাষিদের কথাগুলো বলেছেন, এবং পাদুকা শিল্পের প্রসঙ্গ এনেছেন, আরো আনুষঙ্গিক রাজনৈতিক প্রেক্ষাপটে কথা বলেছেন। বিষয়গুলোকে আমি গুরুত্ব দিতে চাই এবং এগুলো নিয়ে আমাদের ভাবা উচিত বলে বা সরকারকে ভাবা উচিত বলে মনে করি। যে মোহাম্মদ আব্দুল সালাম, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী লীগ চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, তিনি উপস্থাপন করেছেন যে আমাদের দুঃখ দুর্দশাগুলো কিভাবে চলছে, কোন কোন খাতে কি অবস্থায়। এখানে কিন্তু বলে রাখা উচিত, আমরা সরকারি বা বিরোধী রাজনীতিক যে রাজনীতিকরা হই, আমি তখন কথাগুলো বলি তখন আমরা একটা সত্যকে উচ্চারণের চেষ্টা করি। হয়তো সেই জায়গাটা খানিকটা ঘাটতি থাকতে পারে বা খানিকটা বেশি হয়ে অতিরঞ্জিত হতে পারে, সেটি ভিন্ন কথা। ডক্টর বীরেন শিকদার, মাননীয় সংসদ সদস্য এবং তিনি সাবেক প্রতিমন্ত্রী, মাননীয় সাবেক প্রতিমন্ত্রী, তিনি চমৎকারভাবে সরকারের যে ইয়েগুলো আছে, সফলতাগুলো আছে, সেগুলো বর্ণনা করেছেন এবং ভ্যাকসিন থেকে শুরু করে অন্যান্য আনুষঙ্গিক বিষয়, আমাদের প্রাজ্ঞ রাজনীতিকরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন সেই প্রসঙ্গে তিনি কথা বলেছেন। ধন্যবাদ জানাই তাকে। তবে আমার মূল বিষয়টা হচ্ছে এটা যে আমরা যেভাবে কথা বলি না কেন, বাস্তবতা তো বাস্তবতাই, সেটাতে আমরা অস্বীকার করতে পারবো না। আমরা যে উন্নয়নগুলো হয়েছে, যে ভালো কাজগুলো হয়তো আমরা দেখতে পাচ্ছি, সেগুলোকে আমরা নিশ্চয়ই আমরা সেটিকে অবশ্যই আমরা সেটির জন্য সাধুবাদ জানাবো সরকারকে বা যথাযথ কর্তৃপক্ষকে। আমরা সেগুলোকে স্বীকার করে নিয়ে পাশাপাশি যে দুর্দশাগুলো আমাদের পাশে আছে, আগে যেভাবে কথাগুলো বলেছি, যেগুলো চিহ্নিত করেছেন সাইফুল হক সাহেব, চিহ্নিত করেছেন মোহাম্মদ আব্দুল সালাম এবং অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী, তিনি চিহ্নিত করেছেন, এই জায়গাগুলোতে আমাদেরকে ভাবা উচিত যে আসলে কতটা আমরা এই দিকে যেতে পারি। আর যেটি দেখেছেন কমেন্টসের ব্যাপারে, আমি আজকে দেখতে পেলাম যে প্রচুর কমেন্টস এসছে। সম্মানিত আলোচক যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু বেশিরভাগ কমেন্টস এসছে প্রবাসী বাংলাদেশি যারা দেশে আটকে পড়া আছেন, তারা তাদের আকুতিগুলো জানিয়েছেন বরাবর যেভাবে বলে থাকেন। তো আমি সেই প্রসঙ্গে কথা বলতে চাইছি না যে প্রবাস দর্পণ এই পর্যন্ত 6 মাস ধরে এই বিষয়গুলো আমরা কথা বলছি। সরকারের বিভিন্ন নির্ধারক মহল থেকে শুরু করে রাজনীতিকদের কাছে আমরা বিষয়গুলো উপস্থাপন করতে চেষ্টা করেছি। ভালো মন্দ খারাপ, সফলতা বিফলতা কি আছে সেটি অন্য বিষয়। তো এই মুহূর্তে কথা বলতে চাইছি না। আমাদের মাননীয় উপস্থাপক জানিয়েছেন যে রাতে তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করা হবে। আপনারা যারা সংযুক্ত হয়েছেন এই আমাদের এই অনুষ্ঠানে, যারা দেখছেন শুনছেন, তাদেরকে অনুরোধ করবো যে রাতের অনুষ্ঠানটা দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শাহরির ভাই। আমি একটু যাবো, আমাদের সাথে আছেন অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, যিনি যুগ্ম মহাসচিব পেশাজীবী সমন্বয় পরিষদ। মানিক ভাই, আপনি আগে কিছু সমস্যার কথা বলছিলেন, আপনার কি প্রস্তাব রয়েছে, কি বা কি করা উচিত বলে মনে করেন? সরকারের কি ধরনের আপনার এই ব্যাপারে প্রস্তাব রয়েছে বা কি পরামর্শ দিবেন, কি করা উচিত আপনাদের, বিশেষ করে পেশাজীবী সমন্বয় পরিষদের বা যারা শ্রমিক আছেন বা যারা শিক্ষকরা আছেন, যারা এখনো এমপিভুক্ত হয়নি, তাদের জন্য কি পরামর্শ রয়েছে? এটা সংক্ষিপ্ত করতে হবে, এই পর্যায়ে একটু আনমিট করতে হবে প্লিজ। ধন্যবাদ প্রবাস দর্পণ রূপকদা। আমি প্রত্যেকের বিজ্ঞ আলোচকদের বক্তব্যগুলো শুনছিলাম। আমাদের পরে আমাদের সাথে যুক্ত হয়েছেন মাননীয় বিএনপির সভানেত্রীর উপদেষ্টা বরেণ্য রাজনীতিবিদ সালাম ভাই, অভিনন্দন জানাচ্ছি। রূপকদা, এই আপনার এই সমস্যাগুলো আসলে আমরা সবাই আলোচনা করেছি। আমরা যে কথাগুলো বলার চেষ্টা করেছি, পেশাজীবী যারা এখনো দুর্বিষহ অবস্থায় কিছু কিছু জায়গায় আছেন, তাদের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই এই বিষয়টা একটু দেখবেন। আমরা সেই বিষয়টাই করতে চাই। আসলে আপনার কথার অনুযায়ী আমাদের বিজ্ঞ রাজনীতিবিদরা তার রাজনীতির মতোই কথা বলেছেন। আপনি একটা প্রশ্ন করেছিলেন আমাদের আমাদের রাজনীতিবিদ সালাম ভাইকে, যে 70,000 গৃহহীনকে গৃহ দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এই সরকার, আপনি কি বলবেন? উনি কিন্তু সালাম ভাই রাজনীতির মতোই কথা বলেছেন। এটা আইওয়াস, এটা রাজনীতি। আসলে ওনারা ওনাদের মতোই কথা বলবেন। এটা আসলে আমি একটু অন্যভাবে এইটার জবাবটা আশা করেছিলাম। অন্তত এত বিরোধিতার পরেও অন্তত 70,000 গৃহহীনকে গৃহ দিয়েছে এই মাননীয় প্রধানমন্ত্রী এই সরকার। এই জায়গায় একটা ধন্যবাদ দিতে পারতেন মনে হয়। কিন্তু রাজনীতির আমাদের দুর্ভাগ্য হলো রাজনীতিবিদরা কেউ কাকে কোনো ধরনের ধন্যবাদও দেন না, আর আপনার সমালোচনার জায়গাগুলো সমালোচনার জন্যই সমালোচনা করেন। এই জায়গাটায় আসলে সবচেয়ে ভালো লাগতো। আর উনি যে মেগা প্রজেক্টের কথাগুলো বলেছে, আসলে আপনি জানেন যে উনি আবার আমাদের দেশে যেটা জাতীয় যে গোল টেবিল, রাউন্ড টেবিলের কথা বলেছেন, আসলে আমাদের এই তীর্থ অভিজ্ঞতা বাংলাদেশে বেশি একটা ভালো নয়, বেশি দিন আগের কথা নয়। মাননীয় প্রধানমন্ত্রী আজকের যিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন, উনি কিন্তু বিএনপিকে বলেছিলেন যে আসেন আমরা একটা জাতীয় সরকার গঠন করি, আসেন আপনি কোন দপ্তর নেবেন, কোন মন্ত্রণালয় নিতে চান আসেন। ওনার কিন্তু সাড়া দেন নাই। এটা একটা আশার খবর, ভালো খবর যে সালাম ভাইয়ের মতো একজন বিজ্ঞ উপদেষ্টা আজকে কথা বলেছেন যে রাউন্ড টেবিল করা দরকার, মানে সবকিছু করা দরকার। ভারতের দিকে যদি আমরা তাকাই, সরকার এবং বিরোধী দল, আজকে দেখেন আমরা করোনাকালীন বিশ্ব আজকে বিধ্বস্ত, আজকে করোনাকালীন অবস্থায় ভারতে কিন্তু কোনো রাজনীতি নাই।
ভারতে একটাই রাজনীতি মানুষের বাঁচানোর জন্য। আমাদের দেশের বিরোধী দল দেখেন আপনার এই কোন ভ্যাকসিন নিয়েও কিন্তু ওনারা নেগেটিভ কথাগুলো বলছেন। পদ্মা সেতুর ব্যাপারে ওনারা বলছেন, ওনাদের নেত্রী বলেছেন যে পদ্মা সেতুতে কিন্তু ওঠা যাবে না, এটা স্ক্রু দিয়ে করা হয়েছে, পদ্মা সেতুর জন্য কেউ না ওঠে। এই যে কথাগুলো, এই রাজনীতির কবে আমরা এই সুন্দর একটু কথাবার্তা শুনবো? আমি এই জিনিসটা আমরা পেশাজীবীরা আসলে তাকিয়ে আছি। সালাম ভাই যে অনেক কথাগুলি বলেছেন, যদি এই কথাগুলো এই সরকারের কিছু মেগা প্রজেক্টের ক্ষেত্রে, পদ্মা সেতুর ক্ষেত্রে যেমন অর্জন আছে, আপনার এরকম অনেক কিছু অর্জন আছে, কিন্তু অর্জনগুলোর কথা যদি বলে যদি বিরোধীর কথাগুলো বলতেন, আমরা যারা বাংলাদেশের পেশাজীবী আমরা একটু বুঝতাম যে না, আমাদের বিজ্ঞ রাজনীতিবিদরা অনেক পরিবর্তন চলে আসছে। আইওয়াস এই শব্দটা আমাদের মনে হয় এটা কেমন যেন, 70 গৃহহীনকে গৃহ দিলেন প্রধানমন্ত্রী। সালাম ভাই আমাদের বিজ্ঞ রাজনীতিবিদ, উনি বললেন এটা আইওয়াস, উনি বললেন যে এটা রাউন্ড টেবিল করা দরকার। কিন্তু কিছুদিন আগের কিছু ওই কয়েক বছর দুয়েক আগের, এটা মনে আছে আপনাদের মাননীয় বিরোধী নেত্রীর সন্তান মারা যাওয়ার পরে কোকো যখন মারা গেলেন, তখন কিন্তু আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু গিয়েছিলেন মানবিকতার কারণে। ওখানে কিন্তু ওনাকে কিন্তু এই জায়গাও দেওয়া হয়নি, বসতেও বলা হয় নাই, এমনকি ওনার সাথে কিন্তু ব্যবহারটা ভালো করে না। তাহলে এখন প্রশ্ন জাগলো যে আমি রাষ্ট্র ক্ষমতায় চাইলে আমার যদি সেই ধরনের একজন বিরোধী দল না থাকে, বিরোধী দল প্রতি মুহূর্তে যদি সরকারকে ব্যাঘাতে ফেলার জন্য এই প্রক্রিয়া নিয়ে এগিয়ে যায়, তাহলে আমি আপনাকে আস্থায় নিব কিভাবে? আজকে এই যে এতগুলো প্রজেক্ট, বীরেন্দা অনেকগুলো কথা বলেছেন, সাইফুল ভাই অনেক সুন্দর সুন্দর কথাগুলো বলেছেন। এই রংপুরের যে ঘটনাটা, আপনি আখের যে কর্মচারীদের শ্রমিকদের যে হাজারি, আমি নিশ্চিত বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এখন এই হাজারিটা পৌঁছে নাই। উনি যদি জানতেন নিশ্চয়ই আজকে 10 লক্ষ লোক, উনি বা মানবতার নেত্রী 10 লক্ষ রোহিঙ্গাকে উনি জায়গা দিতে পারেন, আর আমার দেশের এই মাটি মানুষের সন্তানদেরকে উনি খাদ্যের ব্যবস্থা করবেন না, তাদের ব্যাপারে দেখবেন না। এটা আমি বিশ্বাস করি। আমরা যতটুকু আমার ছাত্র জীবনে ওনাকে আমরা দেখেছি, জেনেছি, বা এখনো যেটা আমি জানি, উনি মানবতার ক্ষেত্রে মানুষের জন্য উনি কিন্তু বারবার, কালকে গত পরশুদিনও বলেছে যে বাংলাদেশে একটা আপনার শক্তিশালী বিরোধী দল আমরা চাই। এখন যিনি বিরোধী দল আছেন, সেই বিরোধী দলের জায়গাটা উনি সেভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। উনিও কিন্তু চান, কিন্তু প্রশ্ন হলো আমাদের বিরোধী দল আজকে আপনার এই ভ্যাকসিনকে নিয়েও তো রাজনীতি করছে। ভ্যাকসিন আজকে দেওয়া হচ্ছে, আপনি অনেকেই বললেন যে সাগরের মানে পানি শিকারের মতো অবস্থা, এটা ঠিক, কিন্তু প্রশ্ন হলো এই যারা আপনাকে সম্মান দিয়ে আপনার শুভেচ্ছা স্বরূপ পাঠিয়েছে, তাদেরকে ধন্যবাদ পর্যন্ত আমরা দিতে পারছি না। এই যে আমাদের দুর্দশা, আমাদের অবস্থান, এই অবস্থান থেকে আমরা কবে পরিত্রাণ পাবো? বাংলাদেশ এত দুর্যোগের পরেও, এই কথাটা আপনার বলতে, এই দুর্যোগের পরেও পৃথিবীব্যাপী বাংলাদেশ কিন্তু আজকে তার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আজকে আপনার পত্রিকায় আসছে, আপনি দেখেছেন যে গণতন্ত্রের সূচকে বাংলাদেশের 4 ধাপ উন্নতি। এই যে বিষয়গুলো, এটা কিন্তু বাংলাদেশের অর্থনীতিবিদরা বলে নাই। এই কথাগুলো সালাম ভাই যে কথাগুলো বলেছেন যে বাংলাদেশের অর্থনীতিবিদ গবেষকদের নিয়ে গবেষণা বা করার, এটা ঠিক। বাংলাদেশে নিশ্চয়ই আপনার বাংলাদেশের মানুষগুলোকে আমরা, এই শেখ হাসিনা সরকার চেষ্টা করছেন পেশাজীবীদের সহ, হ্যাঁ এটা ঠিক, সবাইকে আমরা এখনো আমাদের সমস্যার সমাধানটা হচ্ছে না। আমরা আশা করব যেহেতু এই ক্রাইসিস মুহূর্তগুলো সরকারি দল বিরোধী দল একসাথে কাজ যদি করতেন, আজকে এই সংকট, যে সংকটগুলো আছে বড় সংকট কিন্তু না। আপনারা যে সংকটগুলো দেখছেন, আমার মনে হয় এর চেয়ে বড় সংকট আপনার গত 10 মাসে মাননীয় প্রধানমন্ত্রী যে বাংলাদেশটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন, এমন একটা গর্ব করার জায়গার মধ্যে নিয়ে গেছেন, এই জায়গাগুলোতে যদি বিরোধী দল এবং সরকারি দল ঐক্যমত পোষণ করতেন, আর সালাম ভাই যদি এই ধন্যবাদটা দিতে পারতেন, আমরা যারা পেশাজীবী আমরা মনে করতাম আমাদের মধ্যে এটা শিক্ষার বিষয় আছে রাজনীতিবিদদের মধ্যে, আমরা কিন্তু তেমন শিক্ষার কিছু পাচ্ছি না। আমরা আশা করব আপনার রাজনীতিবিদদের মধ্যে সরকার এবং বিরোধী দল তাদের মধ্যে ঐক্যমত থাকা অবশ্যই দরকার, কিন্তু এই আস্থার জায়গাটা করা দরকার সালাম ভাইদের। আমরা আশা করবো যেহেতু উনি বিরোধী দলীয় নেত্রীর উপদেষ্টা, সালাম ভাই এই পরামর্শগুলো যদি দেন, নিশ্চয়ই আমরাও তো জাতীয় পর্যায়ে আপনার ঐক্যমত পোষণ করেন। আর জাতীয় কোন জায়গাগুলোতে আপনার ঐক্যমত পোষণ করতে পারছেন না, কেন পারছেন না সেটা আপনাকে ধন্যবাদ সবাইকে। আবার যদি সুযোগ থাকে আবার ধন্যবাদ ভাই। আমি একটু যাবো, আমাদের সাথে আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ভাই। সাইফুল ভাই, আগে যে কথাগুলো বলছিলেন যে আপনার বিভিন্ন প্রস্তাব রয়েছে সরকারের কাছে, বিশেষ করে পাট কল বা চিনি কল নিয়ে, বা শ্রমিক শ্রেণীর মানুষের যারা সমস্যা জর্জরিত তাদের নিয়ে, একটু আনমিট করতে হবে মানে সাইফুল ভাই একটু যদি বলেন প্লিজ, একটু আনমিট করতে হবে। জি, আমি আবারও যারা আলোচক ধন্যবাদ জানাচ্ছি, যারা দেখছেন আমি তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথম যেটা বলতে চাই যে আমাদের আলোচকরা যে কথাগুলো বললেন, লেটস স্ট্যান্ড অন ফ্যাক্টস।
যদি আমরা সত্য তথ্যের উপরে দাঁড়াতে পারি তাহলে সংকট সমাধানটা অনেকখানি সহজ। এই সময়কালে অনেকগুলো জরিপ হয়েছে, যে জরিপগুলোকে খুব অবিশ্বাস্য জরিপ বলে মনে করবার কোনো কারণ নেই। 42% বেশি মানুষ দারিদ্র সীমার নিচে নতুন করে তারা নেমে এসছেন এই করোনার এই দুর্যোগকালীন এই সময়ে। যেটা রূপক আপনি যে কনটেক্সটটা উত্থাপন করলেন, এই বাস্তব অর্থনৈতিক কর্মকাণ্ডটা সীমিত হয়ে যাওয়া, ব্যবসা বাণিজ্য সীমিত হয়ে যাওয়া, মানে অনেকগুলো নেতিবাচক যে প্রবণতা আমরা দেখছি এসব কারণের জন্য। একই সাথে এই তথ্যগুলো আমরা দেখছি একই সাথে আমরা যে তথ্যগুলো দেখছি যে আপনার নতুন করে করোনার এই দুর্যোগকালীন সময়ে 5,000-এর উপরে নতুন করে কোটিপতি পরিবারের জন্ম হয়েছে, এবং এক স্বাস্থ্য খাত থেকে শুরু করে বিভিন্ন খাতে। কারণ এবং এগুলো কিন্তু এই করোনার এই দুর্যোগে দুর্নীতিবাজরা কিন্তু এটাকে একটা সুযোগ হিসেবেও এগুলাকে তারা কিন্তু গ্রহণ করছে। এগুলো কোনো বিরোধী দলের কোনো নেতিবাচক সমালোচনা নয়, এগুলো তথ্য আকারে, এগুলো বিভিন্ন জরিপ, বিভিন্ন প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান, এগুলো তারা বেরিয়ে আসছেন এই জায়গাগুলোর কারণের জন্য। তাহলে আপনি নতুন করে এই পরিস্থিতিতে উত্তরণের জন্য আমি প্রথম যে কথা বলতে চাই যে এই প্রেক্ষিতে যদি আমরা বিবেচনায় রাখি, আমি রাষ্ট্রায়ত্ত পাটকলের ক্ষেত্রে বা রাষ্ট্রে আমাদের যে চিনি কলগুলোর ক্ষেত্রে আমি খুব পরিষ্কার করে মনে করি এই ক্ষেত্রে সরকারকে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার যে রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের হাতেই থাকবে। এবং চীনা গবেষকরা যখন বাংলাদেশে এসেছিলেন তারা বলেছিলেন যে 1100-1200 কোটি টাকা হলে আমাদের এই রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর অধিকাংশকেই আধুনিকায়ন করে তাকে অনেক বেশি তার উৎপাদন ক্ষমতাটা বাড়িয়ে তোলা সম্ভব। সেদিকে আমরা কিন্তু মনোযোগটা দেইনি, বরঞ্চ 5,000 কোটি টাকার দায় দেনা পরিশোধ করবার জন্য এখন এটা উদ্যোগটা এখন নেওয়া হয়েছে। আমি প্রথম যে কথা বলতে চাই, সমস্ত ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত সম্পদ কোনো ব্যবসায়ী গোষ্ঠী, কোনো কায়েমি গোষ্ঠীর কাছে, যারা বহু বছর ধরে এইসব আমলাতন্ত্রের সাথে মিলে লোকসানি খাত হিসাবে শ্রমিক কর্মচারীদের উপরে দায়ভারটা চাপিয়ে দিয়ে তাদের দুর্নীতি অব্যবস্থাপনাকে যারা আড়াল করতে চেয়েছে, এরকম একটা জায়গা থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ফলে এটাকে অগ্রাধিকারের ভিত্তিতে আমাদের এখানে পাটকল, চিনিকল বা এই ধরনের আমাদের অর্থনীতির মেরুদণ্ডে যেগুলো দাঁড়িয়েছিল দীর্ঘ দশকের পর দশক, এসব ব্যাপারে বাড়তি উদ্যোগ, বাড়তি পরিকল্পনা, বাড়তি বরাদ্দ করে আমি মনে করি সরকার যদি রাজনীতির সিদ্ধান্ত নিতে পারে, আমি মনে করি 6 মাস থেকে 1 বছরের মাথায়, সর্বোচ্চ 1.5 থেকে 2 বছরের মাথায় এটাকে আমরা লাভজনক পর্যায়ে এটাকে আনাটা সম্ভব। এর সঙ্গে আমি যেটা যোগ করতে চাই, যেটা আপনি বললেন যে 70,000 যে গৃহ যেগুলো দেওয়া হয়েছে, আমি নিশ্চয়ই মনে করি করোনার এই সময়কালের জন্য এটা নিশ্চয়ই একটা ভালো উদ্যোগ। মুজিব বর্ষে সরকার এই ধরনের একটা উদ্যোগ তারা নিয়েছেন, কিন্তু ইতিমধ্যেই আমাদের ক্ষেত মজুর, আমাদের ভূমিহীন, আমাদের বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আমাদের কাছে রিপোর্ট যেটা এসছেন, এই ক্ষেত্রেও একটা দলীয়করণ, এই ক্ষেত্রে একটা আত্মীয়করণ, স্বজন প্রীতি, এগুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি। আপনাদের গণমাধ্যমে খবর দিয়েছে ঘর পাওয়ার জন্য কিভাবে স্থানীয় জনপ্রতিনিধিরা তারা কিভাবে নগদ টাকা পয়সা তারা লেনদেন করেছেন। এগুলো বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যমে এই কথাগুলো বেরিয়ে এসছেন। ফলে উদ্যোগটা নিশ্চয়ই ভালো। এটাকে আমি নিশ্চয়ই মনে করি যে এই উদ্যোগটাকে শুধু মুজিব বর্ষের এই সময়কালে নয়, আমাদের এখানে প্রত্যেকটি গৃহহীন, আশ্রয়হীন মানুষের জন্য ব্যবস্থা করা রাষ্ট্রীয় উদ্যোগে এটা করবার মতন সামর্থ্য, ক্ষমতা আমাদের আছে। দরকার হচ্ছে সদিচ্ছা, কার্যকরী উদ্যোগ। আরেকটা কথা আমি বলতে চাই, সামাজিক সুরক্ষা যে কর্মসূচি, সোশ্যাল সেফটি নেট, এটা বিশেষ করে গ্রামাঞ্চলে 20-22টি প্রকল্পে, যেটা বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, দুস্থ ভাতা, ভিজিডি, ভিজিএফ, এর প্রায় অর্ধেক হচ্ছে দলীয়করণ, দুর্নীতি এবং সেখানে অনিয়ম, অব্যবস্থাপনা, চুরি, যেটা আমাদের এখানে লিডিং গণমাধ্যমগুলো গত 15 দিনে এ ব্যাপারে সংবাদের হেডলাইন হয়েছে। আমি উদ্যোগটাকে নিশ্চয়ই ভালো, কিন্তু এ ব্যাপারে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, এর কোনো স্বচ্ছতা নেই, এর কোনো জবাবদিহিতার
জায়গাটা নেই। আমরা যেটা বলেছি এগুলোর ক্ষেত্রে নিশ্চয়ই এই প্রকল্পগুলোকে বাড়ানো দরকার, এবং এর মধ্যে যে দুর্নীতি অব্যবস্থানে চুরি আছে এসব ব্যাপারে দলীয় বিবেচনার মধ্যে না নিয়ে সত্যি সত্যি যারা ভুক্তভোগী স্থানীয় পর্যায়ে যদি আমরা গণশুনানি ব্যবস্থা করতে পারি, যদি কার্যকারী মনিটরিং করতে পারি, একটা ওয়াচ ডগের মতন যদি আমরা একটা ব্যবস্থা করতে পারি, এই দুর্নীতিকে অনেকখানি মনে করি নিয়ন্ত্রণের মধ্যে আনাটা সম্ভব। শেষে যে কথা বলে আমি কথাটা শেষ করতে চাই, আমরা আমরা এরকম একটা সময় যেখানে আমরা আছি, মানে কি সমস্ত ক্ষেত্রে আমরা করোনা পরবর্তী আমাদের ভেঙে পড়া অর্থনীতিকে কিভাবে আমরা পুনর্গঠন করব, এ ব্যাপারে যেটা আমি মনে করি রাজনৈতিক দল, যেটা একটু আগে আব্দুল সালাম ভাই বললেন, বা নিশ্চয় আমরা একমত হব, মানে ব্যাপারে বিশেষজ্ঞ গবেষকরা মিলে, যেমন ধরুন আমাদের কৃষি খাতে আমার কৃষক কিনতেও ঠকে আবার বেচতেও ঠকে। এবছর ধানের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু আপনি খেয়াল করবেন সরকার মূল্য সহায়তা যেটা দেয়, প্রাইস সাপোর্ট যেটা দেয়, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু খোদ চাষি তারা কিন্তু এটা দ্বারা তারা লাভবান হচ্ছে না। এবং আর এই ভরা মৌসুম দেখবেন সেখানে মোটা চালের দাম কিন্তু ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে কোনো কারণ ছাড়া। তার মানে বাজার সিন্ডিকেট তারা আমার বাজার নিয়ন্ত্রণ করছে, চাতালের মালিক তারা নিয়ন্ত্রণ করছে, ফলে একটা সামগ্রিক একটা ব্যবস্থাপনার উন্নয়ন ঘটানো ছাড়া করোনার এই দুর্যোগে কোটি কোটি মানুষের যে যন্ত্রণা, না খাওয়া বা অভুক্ত থাকা, এই সংকট আমরা সমাধান করতে পারবো না। আমি মনে করি সরকার উচিত হবে রাজনৈতিক দল, বিরোধী দল, জনগণকে আজকে তাদের সঙ্গে আলোচনা সংলাপ করে, এবং এই সমস্ত ব্যাপারে আমি মনে করি একটা পরিষ্কার যদি আমরা একটা জাতীয় ঐক্যমত যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু সেবাগুলোকে মানুষ কর্মসংস্থানের জন্য, জীবিকার জন্য, খাদ্য নিরাপত্তার জন্য এটা ব্যবস্থা করা সম্ভব। দরকার হলো কার্যকরী রাজনৈতিক উদ্যোগ এবং সিদ্ধান্ত। জি, আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ সাইফুল ভাই, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার ব্যস্ত সময় আমাদের সময় দেওয়ার জন্য। আমি যাবো, আমাদের সাথে আছেন বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুল সালাম। সালাম ভাই, আমরা একটু এই যে অবস্থা আপনার বেকার সমস্যা, এই ব্যাপারে আপনার কি পরামর্শ রয়েছে সরকারের প্রতি, কি করা উচিত বলে মনে করেন আপনি? একটু আনমিউট করতে হবে প্লিজ। আবার মিউট হয়ে গেছে সালাম ভাই। জি, এখন ঠিক আছে, জি বলেন প্লিজ। আমি তো প্রথমেই বলেছি যে আমার এক ভাই খুব ভালো বলছেন, ওনার সাথে আসলে আলোচনা সামনাসামনি করতে পারলে আরো ভালো লাগতো। উনি পজিটিভলি আলোচনা করতে চেয়েছেন। ওনার আমার সমালোচনাটা আমি ওয়েলকাম করি। আসলে বিষয়টা হলো যে কথাটা বারবার বলার জন্য আমি চেষ্টা করতেছি, যে দেখেন উনি যে কথাটা বলছেন যে আস্থার অভাব, এটা তো আসলে আস্থার অভাব। আজকে জনগণের উপরে সরকারের আস্থা নাই, সরকারের উপরে জনগণের আস্থা নাই। সবচেয়ে বড় যে জিনিসটা দরকার, যে আমি যদি আপনাকে বিশ্বাসই করতে না পারি, আপনি যদি আমাকে বিশ্বাস করতে না পারেন, সেখানে যত ভালো কিছুই করেন না কেন সেটা কখনো কোনো কার্যকর কোনো রেজাল্ট দেয় না। এটা হলো বাস্তব। উনি বলেছেন যে ওই পদ্মা সেতুর কথা, পদ্মা সেতুর ব্যাপারে বলতে গেলে সময় লাগবে, এটা আমি বেশি বলতে চাচ্ছি না, কিন্তু এই দেশে আপনাদের মিডিয়াতেই তো প্রকাশ পেয়েছে যে রডের বদলে বাঁশ দেওয়া হয়েছে। এটা কিন্তু মিডিয়াতেই আসছে বিভিন্ন জায়গায়, এটা আমাদের সাজানো কোনো কথা না, এটা কিন্তু আসছে। অর্থাৎ এটা কিভাবে আসছে এটা তো স্বাভাবিকভাবে দেওয়া হয়েছে। আরেকটা হলো যে প্রণোদনার কথা বলা হয়েছে, আপনার এই চ্যানেলেই সম্ভবত আমি বিদেশি ভাইদের একটা আহাজারি দেখেছি এইখানেই, যে প্রণোদনা দেওয়া হয়েছে, সে কিন্তু সেই প্রণোদনার সিস্টেম এমন করেছে যে আপনার ওই ব্যাংক অ্যাকাউন্ট করা লাগবে, আপনার জন্য ওই কাগজ লাগবে, ওইটা লাগবে, ওইটা লাগবে, অর্থাৎ এমন একটা প্রসেস, ওই প্রসেসে যায় সেই টাকা নেয়ার মতো আর পর্যায়ে কেউ পৌঁছতে পারে নাই। অর্থাৎ সেই টাকা 70-80% লোক পাই নেই, তাদের দ্বার পর্যন্ত পৌঁছে নাই যে প্রণোদনা দেওয়া হয়েছে। মূল বিষয়টা হলো আসলে গণতন্ত্র না থাকলে, আইনের শাসন না থাকলে মৌলিক অধিকার থাকে না। দুঃশাসন, দুর্বৃত্তায়ন, মানবাধিকার লঙ্ঘন, চুরি, এগুলো বাটপারি, এগুলো হবেই, এটা বাস্তব। যখন আপনার কোনো জবাবদিহিতা থাকে না, জবাবদিহিতা যখন থাকে, আজকে সংসদে যদি জবাবদিহিতা থাকতো তাহলে স্বাভাবিকভাবে আজকে শেয়ার মার্কেটের লুটপাটকারী যারা, তাদের বিচারটা হইতো, হয় নাই। আজকে ব্যাংকগুলোকে যেভাবে খালি করা হয়েছে সেটার জন্য যদি বিচার হতো তাহলে আজকের এই অবস্থা হইতো না। আজকে যেহেতু সেটা নাই, এই কারণে আজকের এই অবস্থা। আমি অন্যদিকে যেতে চাই না। সাইফুল ভাই বলছেন আইএলওর হিসাবে এই অঞ্চলে
আমাদের শ্রমিকদের বেতন সর্বনিম্ন। একটা বুঝতে পারে যে আজকের একটা শ্রমিক বা একটা সাধারণ খেটে খাওয়া মানুষ তারা নিজেরা বেঁচে থাকার জন্য আজকে কোন পর্যায়ে আছে এটা আপনাকে বুঝতে হবে। আরেকটা ওই করোনা মোকাবেলার কথা বলেছেন, আমি বারবার বলতেছি আসলে করোনাটা মোকাবেলা না, এটা তো আল্লাহর দান। আল্লাহ করোনা বাংলাদেশ থেকে সেভ করেছে। এটা সরকার এমনকি আহামরি ভূমিকা নিয়েছে যে এইরকম করোনায় দেশ ছেয়ে গেছিল, সেখান থেকে করোনা কমায় না আজকে এত পার্সেন্টেজে নিয়ে আসছে। আজকে বিভিন্ন হসপিটাল গুলোতে তারা সেই বিভিন্ন বেডের ব্যবস্থা করেছে, চিকিৎসার ব্যবস্থা করতে পেরেছে, ডাক্তারের ব্যবস্থা করতে পেরেছে, কিছুই পারে নাই। আমরা দেখেছি যে বরঞ্চ করোনা প্রথম দিকে যখন আসছে সে সময় কিভাবে এই করোনাকে নিয়ে, করোনার কিট নিয়ে, করোনার বিভিন্ন কিছু নিয়ে। সালাম ভাই, আপনি একটা প্রশ্ন করেছেন, আমার দর্শক একজন প্রশ্ন করেছে আপনাকে, যে আপনি বলছেন যে সরকারের প্রতি জনগণের আস্থার অভাব, বিরোধী দলের প্রতি কি জনগণের আস্থা রয়েছে? এবারে কি বলবেন? একজন দর্শক প্রশ্ন করেছেন। বিরোধী দল তো ভোটে দিতে দেয় না। যদি ভোট দিলে তখন দেখা যেত যে বিরোধী দলের উপর আস্থা আছে কিনা, তাই না? যদি ভোটটা 30 তারিখের ভোট 29 তারিখে না হইতো, আর যদি দিনের ভোট রাত্রে না হইতো, তাহলে বোঝা যাইত যে বিরোধী দলের উপর আস্থা আছে কিনা। আস্থার তো একটাই সুযোগ, সেটা হলো ভোট। কাজে সেই দর্শক আবার লিখেছেন, তাহলে যদি এত আস্থা থাকে তাহলে কোনো বিরোধী দল রাজপথে নামছে না কেন, জনগণ আন্দোলন করছে না? এটা তো একটা মহাতার আপনাকে চোরের সাহায্য করতেছেন, অর্থাৎ চোর, তুমি চুরি করতে থাকো, আর এর মধ্যে তুমি চোর হয়ে যায় ধরতে পারো না কেন? তাহলে পুলিশের কি কাজ? পুলিশের কাজটা কি? এটা তো ইসের কাজ না। আজকে যে কথাগুলো আমরা বলতেছি যে আজকে চুরি হচ্ছে, বাটপারি হচ্ছে, আজকে ক্যাসিনো হচ্ছে, আজকে শেয়ার মার্কেট লুট হচ্ছে, আপনি সেগুলো ধরবেন না আর বলতে যে বিরোধী দল যায় কেন ধরে না? আজকে একটা স্বাধীন দেশে কখনো সরকার একটা বলতে পারে না যে পারলে টাইনা নামাবে কেন? নামার প্রক্রিয়া হলো ভোট। আজকে ভোট চায় মানুষ, আজকে সবাই চায় একটা ফেয়ার ভোট। আজকে সেই ফেয়ার ভোটটাই তো নাই। যেখানে আন্দোলন, এখানে জোর করে নামানোর তো কোনো ব্যাপার না। আজকে অর্থনীতির কথা এখানে বলা হয়েছে, আমি একটু পরিষ্কার কথা বলতে চাই যে দেখেন, মাথাপিছু যেহেতু একটি গড় সূচক, মাথাপিছু এখানে জিডিপি প্রবৃদ্ধির হার সঙ্গে সঙ্গে যদি দেশে আয় বন্টনের বৈষম্য বাড়তে থাকে, তাহলে নিম্নবিত্ত সংখ্যাগরিষ্ঠ মানুষ প্রবৃদ্ধির হিস্সা থেকে বঞ্চিত হবে। এটাই অর্থনীতি বলে। যে কারণে যেটা হয়েছে যে আজকে যে ধনাঢ্য উচ্চবিত্ত জনগোষ্ঠীগুলির দখলে চলে যায় এবং জিডিপির ক্রমবর্ধমান অংশ সেটা বাড়তে থাকে। 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত অতি ধনীর সংখ্যা বৃদ্ধির হিসাবে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন। 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত, অর্থাৎ যে দেশের মানুষের আর্থিক অবস্থা সেই জায়গায় তারা বিশ্ব চ্যাম্পিয়ন। আজকে গবেষণা সংস্থা, এটা আমাদের কোনো কথা না, এই 5 বছরে বাংলাদেশে $30 বিলিয়ন বেশি সম্পদের মালিক অতি ধনীর সংখ্যা বেড়েছে বার্ষিক 17.3% হারে। কাজে আপনাদের জিডিপি বাড়ানো দেখতেই পারবেন। আমাদের এই দেশের এইসব ধনাঢ্য ব্যক্তির কাছেই দেশের খেলাপি ব্যাংকের ঋণ 80%-এরও বেশি টাকা। 80%-এর বেশি টাকা হলো আজকের এই ধনাঢ্য ব্যক্তিদের কাছে, এটা সাধারণ মানুষের কাছে নাই। আজকে এর জন্যই বলতেছি, যদি রাষ্ট্র আজকে সেইভাবে যদি আমরা পরিচালনা করতে, জবাবদিহিতা যদি থাকে তাহলে কিন্তু আজকে এই অবস্থাটা সৃষ্টি হতে পারে না। সেটার জন্যই সরকারকে বলবো যে একটা ফেয়ার নির্বাচন দেন, জনগণ আপনার পক্ষে যদি থাকে আপনাকে ভোট দিবে, তাহলে আপনি ভয় পান কেন একটা ফেয়ার ভোট দিতে? এবং সেই ফেয়ার ভোটটা যদি আপনার সেই অবস্থাটা না আনেন, এই নৈরাজ্য হবে, এই ক্যাসিনো হবে। আজকে এই ক্যাসিনোর কি? আজকে ক্যাসিনোর আমাদের স্বনামধন্য নেতা, যে দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের যারা অনেক বর্ণাঢ্য একটা জীবন আছে, জনাব রাশেদ খান মেনন। সেই রাশেদ খান মেনন যখন নির্বাচনের কথা, সত্য কথাটা তার দেশে বললেন যে আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আর এই যে সাহস করে বলতে পারি যে আমি ভোটে জিতি নাই, জনগণ সেই ভোটে যায় নাই। পরের দিনই যখন তার ক্যাসিনো নিয়ে তার সম্পর্কে পত্রে লেখালেখি হলো, আর এরপরের দিনই উনি সেখানে ব্যাক আউট করলেন। অর্থাৎ এই যে রাজনীতি, এই রাজনীতি করে এটা দেউলিয়াপনা
একটা রাজনীতি, দেউলিয়াপনা, একটা অর্থনীতি দিয়ে কখনো দেশকে একটা স্বাচ্ছন্দ্যে নিয়ে আসা যায় না। আপনি এখানে বলতে পারেন যে বিএনপি এখানে সব ভালো করছে, আমি সেটা বলবো না। আওয়ামী লীগ সব খারাপ করতেছে, কিন্তু সেটাও বলবো না। কিন্তু ভালো হবে তখন যদি আপনি গণতন্ত্রটা দেন, যদি মানুষকে বলার অধিকারটা দেন, সেই ক্ষমতাটা দেন। আজকে আপনারা অনেকে উনি বলবেন, আপনি তো মিডিয়াতে বলতেছেন, এই বলা না। আজকে বলাটা হলো এই যে ওই স্লোগান যেটা আপনারা আসছেন যে আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব, দিনের ভোট রাত্রে দেব, এই স্লোগানটা থেকে ফিরে আসেন। আমার ভোট আমি দেব, তোমার ভোট তুমি দিবা, যাকে ইচ্ছা তাকে দিব। এই স্লোগানে যদি ফিরে আসতে পারি, তাহলে আসলে জবাবদিহিতা আসবে। এবং জবাবদিহিতা আসলে তখন কিন্তু এই চুরি বাটপারি বাড়বে না। আর তখন এই যে বলতেছে, হ্যাঁ অবশ্যই আজকে একটা দুইটা দলের মধ্যে আজকে এমন একটা অবস্থা হয়েছে, দুইটা বড় দল আজকে দেখা দেখি নাই। এমন একটা সম্পর্ক দিয়ে কখনো একটা দেশ সামনের দিকে এগুতে পারে না। আজকে যদি আওয়ামী লীগ মনে করে যেখানে বিএনপি সবকিছুকে করে ম্লান করে দিয়ে তারা এককভাবে সবকিছু চালাবে, জনগণ সেটা অ্যাকসেপ্ট করবে না। ঠিক তেমনি ভাবে বিএনপিও যদি মনে করে যে না আওয়ামী লীগকে বাদ দিয়ে সবকিছু করে যাবে, সেটাও হবে না। কাজে একটা জায়গায় আসতে হবে। আমরা মুক্তিযুদ্ধ করেছি, একটা জাতীয় ঐক্যর মধ্য দিয়ে কিন্তু সেই মুক্তিযুদ্ধ আমরা করতে সক্ষম হয়েছিলাম। সেই সময় কৃষক, এই শ্রমিক, এই সাধারণ খেটে খাওয়া মানুষ, কারণ আমি নিজেও একজন মুক্তিযুদ্ধ, আমরা দেখেছি যে অপারেশন যখন যেতাম সেই অপারেশনে আমাদের পেছনে যখন ওই আর্মিদেরকে আমরা দাবড়াতাম, তখন দেখতাম যে শত শত সেই কৃষকরা পর্যন্ত যা পাইতো তা নিয়েও তারা মাঠে নেমে আসতো, তাই না? আজকে সেই জাতি আমরা, একটা যুদ্ধ করে দেশ স্বাধীন করছি। আজকে 50 বছরে এই দেশটা পড়েছে। এখনো আজকের এই রাজনৈতিক বিভেদ যদি আমরা কমিয়ে না আনতে পারি, আমরা ক্ষমতা যদি দেখে যে আজকে ক্ষমতা আছি, পুলিশ আমার, ক্ষমতা আছি, প্রশাসন আমার, ক্ষমতা আছি, আপনি কিছুই না, এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে এসে যদি আমরা সত্যিকার অর্থে, তাইলে এই দেশটাকে আমরা আরো অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো। আর যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কমাতে পারবো। আপনার পদ্মা সেতুর কথা বলেন, পদ্মা সেতু যদি আমরা সঠিক সময় করতে পারতাম, তাহলে কত টাকা লাগতো আর কত টাকা আমরা শেষ করেছি। পদ্মা সেতুর কথা আপনারা বলছেন যে নিজস্ব অর্থায়নে, অথচ আমরা দেখেছি আমেরিকার পত্রিকায় সেখানে বের হয়ে এসেছে যে আজকে চায়না থেকে যে আপনার চায়নার কত পার্সেন্ট ঋণ আপনারা সেখানে নিয়েছেন, এবং সেটা ঋণ কত পার্সেন্ট সুদে নিয়েছেন। ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে কতটুকু পার্সেন্ট সুদে আপনাকে টাকা দিতে চেয়েছিল, আপনি সেটা নেন নাই। এই ধরনের বিতর্ক করতে গেলে, আলোচনা করতে গেলে আরো অনেক কিছু আসবে। কাজেই আমাদের সবকিছুই, অর্থাৎ আপনি সবই ভালো করে ফেলছেন, কিন্তু যতই ভালো করেন না কেন, জনগণের যদি মৌলিক যে চাহিদা, আজকে জনগণ, পাকিস্তানও এরকম অনেক বলতো আইভ ক্যান ডিকেড অফ প্রগ্রেস 10 বছর করেছিল, কিন্তু তারপরেও কিন্তু তিনি ক্ষমতায় থাকতে পারেন নাই। তো সেটা হলো মানুষের, এই দেশের মানুষ স্বাধীনতাকামী মানুষ, এই দেশের মানুষ গণতন্ত্রকামী মানুষ, তাই মানবিক। সালাম ভাই ধন্যবাদ। আপনাকে জোর করে চাপায় রাখতে পারবেন না। ফ্রি করে দেন, গণতন্ত্রটা ফ্রি করে দেন, আইনের শাসন ফ্রি করে দেন। ওই খালেদা জিয়াকে জেলে রেখে ওই প্রতিদিন একটার পর একটা তারেক জিয়ার মামলা দিয়ে বা বিএনপি কে মামলা দিয়ে আসলে ভালো হবে। শেষ হয়ে গেছে, প্লিজ। জি জি, ধন্যবাদ সালাম ভাই, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার ব্যস্ত মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য। আমি যাবো মাননীয় সংসদ সদস্য ডক্টর সি বীরেন শিকদার এমপির কাছে। বীরেন দা অনেক প্রশ্ন রেখেছেন, সালাম ভাই আপনি কি বলবেন? আপনার আগের অনেক বক্তব্য রয়ে গেছিল, একটু বলেন জি প্লিজ। ধন্যবাদ আপনাকে। আমি সালাম সাহেব সর্বশেষ যেটা বললেন আমি সেইখান থেকেই কিছু কথা বলি, যে বেগম খালেদা জিয়াকে জেলখানায় রেখে গণতন্ত্র হবে না, এই কথাটা সর্বশেষ বললেন। বেগম খালেদা জিয়াকে কিন্তু এই সরকার কিন্তু তাকে জেলখানায় রাখে নাই, জেলখানায় রেখেছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কেস আছে অর্থ আত্মসাতের, এবং সেই অর্থ আত্মসাতের কেসে কোর্ট তাকে রায় দিয়েছে, এবং সেই মামলাটাও করেছিল কিন্তু আমাদের বর্তমান সরকার না, সে পূর্বতন যে সরকার তারাই এই মামলাটা করেছিল। আর এখানে বরং বর্তমান সরকার তার বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে যে তাকে স্বাস্থ্যগত কারণে তার বাড়িতে থাকার অনুমতি, সেইটা যে সুযোগ চেয়েছিল সেই সুযোগটা বরং তাকে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সরকারের যেটুকু ক্ষমতা আছে, সরকারের ক্ষমতা নেই যে তার শাস্তি, যে কোর্টের থেকে যে শাস্তি হয়েছে সেটাকে
মওকুফ করে দেওয়া, এটা সরকারের কোনো ক্ষমতা নেই। সুতরাং এখানে সরকারের কোনো দায়বদ্ধতা নেই। আর উনি যে কথা বললেন যে নির্বাচনের কথা, যে বিষয়গুলি বললেন, অতি সম্প্রতি যে নির্বাচনগুলো হয়ে গেল, এই পৌরসভার নির্বাচনগুলো হয়ে গেল, এখানে নির্বাচনগুলো লক্ষ্য করবেন যে এটা সবাই জানে যে বিএনপি সেখানে ক্যান্ডিডেট দিয়েছে, কিন্তু ক্যান্ডিডেট দিয়ে যে নির্বাচন পরিচালনা করার কোনো প্রচেষ্টাই কিন্তু বিএনপি করে নাই, এবং তাদের কর্মীদেরকে, লোকজনদেরকে তারা ঐক্যবদ্ধও করে নাই, নির্বাচনে তারা কাজও করে নাই, নির্বাচনে কাজ করার জন্য তাদেরকে কেউ আহ্বানও জানায়নি। দায়সারা গোছের নির্বাচন তারা করেছেন। আর হলো যে আগে জাতীয় সংসদের যে নির্বাচনের কথা বলেছেন, সে নির্বাচনের কথাও কিন্তু আমরা জানি। সে নির্বাচনে বিএনপি প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে তারা মনোনয়ন দিয়েছিল 5 জন করে, 3 জন, কমপক্ষে 3 জন, বেশির পক্ষে 5 জন। তো এরকম আমরা কখনো শুনি নাই যে একটি কনস্টিটিউয়েন্সিতে একটি দলের 5 জন ক্যান্ডিডেট থাকে। তো 5 জন ক্যান্ডিডেট কেন দেওয়া হয়েছিল সেটা সবাই জানে, আমরাও জানি যে টাকা পাঠাই দেওয়ার পরে, লন্ডনে টাকা পাঠাই দেওয়ার পরে তারপরে মনোনয়ন হয়েছিল। তো একসঙ্গে একটা কনস্টিটিউয়েন্সিতে 5 জন মনোনয়ন পেল, সে মনোনয়নের সিদ্ধান্ত হতে হতে তো নির্বাচন শেষ হয়ে গেছিল। তো সুতরাং আর নির্বাচনে যদি একেবারেই কোনো প্রতিপক্ষ না থাকে, তাহলে সেখানে যা হবার তাই হয়েছে। সেখানে নির্বাচনে যে কথাটি বললেন, এই সমস্ত কথাগুলি এখানে তাদের যে নির্বাচনকে যেভাবে গ্রহণ করেছে, যে নির্বাচনকে যেভাবে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করা উচিত ছিল, সেটা তারা করে নাই। সেখানে তো নির্বাচন নিয়ে কথা বলা তাদের মানায় না। আর গৃহহীনদের জন্য গৃহ দেওয়া, যেটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা ঘোষণা করেছিলেন যে মুজিববর্ষে বাংলাদেশে কোনো লোক গৃহহীন থাকবে না, তারই অংশ হিসাবে 66,000 গৃহহীনদের মাঝে গৃহ বরাদ্দ করা হয়েছে। তো সেখানে যে স্বজন প্রীতি এই সমস্ত কিছু কথা আসছে, কিন্তু সেখানে যারা গৃহহীন এবং যাদের ঘর বাড়ি নাই তাদেরকেই দেওয়া হয়েছে। কোনো ঘর যাদের আছে এরকম কোনো লোককে তো দেওয়া হয় নাই। আর এটা করেছে কিন্তু সম্পূর্ণভাবে রাজনৈতিক বিবেচনায়। আমি নিজে মাননীয় প্রধানমন্ত্রী এট এ টাইম সমগ্র বাংলাদেশে 66,000 গৃহহীনদের মধ্যে গৃহ বরাদ্দের ব্যাপারে যে উদ্বোধন এটা করেছিলেন। আর মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্ব এলাকায় মাননীয় সংসদ সদস্য, এমপি, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী সবাই উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দলিল হস্তান্তর করা হয়েছিল। আমি নিজেও করেছিলাম। তো সেখানে যে বিষয়টি ছিল যে যারা প্রকৃতপক্ষে, আমরা তো সেখানে দেখেছি যে প্রকৃতপক্ষে যারা গৃহ পাওয়ার মতো উপযোগী তাদেরকে কিন্তু গৃহ বরাদ্দ করা হয়েছে। আর 66,000 মানুষকে এট এ টাইম গৃহ বরাদ্দ করা, ঘর বরাদ্দ করা, এটা কিন্তু একটা বাংলাদেশে এরকম ঘটনা কখনো ঘটে নাই। এরকম সরকারের পক্ষের থেকে এর আগে কখনো কিন্তু কেউ করতে পারে নাই। এবং মাননীয় প্রধানমন্ত্রীর যেটা ঘোষণা রয়েছে সেটা হলো যে আমাদের মোট যে গৃহহীনের সংখ্যা সেটা 9 লক্ষের কাছাকাছি, 8,76,000 এরকম হবে বোধহয়। তো এই সংখ্যক যে তার মধ্যে 66,000 দেওয়া হয়েছে। আর এই মুজিববর্ষের মধ্যেই বাকি সবাইকে ঘর প্রদান করা হবে। বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী যেটা ঘোষণা করেছিলেন সেটা কিন্তু বাস্তবে সেটা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। আর আরেকটি বিষয় হলো দুর্নীতির বিষয়। দুর্নীতির বিষয়ে আমার তো মনে হয় যে দুর্নীতির বিষয়ে সালাম সাহেব যে কথাগুলি বললেন, তো আমার মনে হয় যে কথাটা বলার বোধহয় সমীচীন না, এই কারণে যে বিএনপি যখন ক্ষমতায় ছিল, বিএনপি জামাত যখন ক্ষমতায় ছিল, তখন পরপর কিন্তু 5 বছর 5 বার তারা দুর্নীতিতে সমগ্র পৃথিবীতে 1 নম্বর হয়েছিল। আর দুর্নীতিকে তারা রাষ্ট্রায়ত্তকরণ করেছিল এবং প্রকাশ্যে কোনো রাগঢাক কিছুই ছিল না। হাওয়া ভবন তৈরি করে সেখানে তারেক জিয়া উপস্থিত থেকে সমস্ত কাজের বন্টন করা, সমস্ত পার্সেন্টেজ দেওয়া, এটা কোনো গোপন টোপন কিছু ছিল না, এটা ওপেনলি সেটা তারা করেছিল। আর এখন যে উন্নয়ন এবং বাজেট যখন বৃদ্ধি পাবে, কর্মকাণ্ড যখন বৃদ্ধি পাবে, কিছু সুযোগ সন্ধানীরা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে সরকারের ভূমিকাটা কি, সরকারের দৃষ্টিভঙ্গিটা কি, সেটা বিবেচনা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু
আমাদের সরকার, শেখ হাসিনার সরকার কখনো কিন্তু কোনো দুর্নীতির ঘটনা ঘটলে সেটাকে ধামাচাপা দেওয়ার কোনো চেষ্টা কিন্তু কখনো করে নাই। যখনই যে ঘটনাটি ঘটেছে তাৎক্ষণিকভাবে সেটাকে তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। তো এখন আপনারা দেখবেন যে ক্যাসিনো, সেখানে দলীয় লোকও যারা এর মধ্যে ইনভলভ হয়েছিল তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্য খাতেও যারা সেখানে দুর্নীতির আশ্রয় নিয়েছিল তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এটা কিন্তু সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল এবং সেটা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সেটা বাস্তবায়ন করা হচ্ছে। তো সুতরাং এখানে পার্থক্যটা কিন্তু এখানে রয়েছে। আর যে সালাম সাহেব যে কথাটি বললেন যে এখানে যে সহনশীলতা এখন বিএনপি অর্থাৎ বিরোধী দল, তারা যদি বিরোধী দলের ভূমিকাটা কতটুকু পালন করছেন, তারা তো সেখানে তাদের যে বক্তব্যটা, সে বক্তব্যটাকে জনসমক্ষে তুলে ধরার পদক্ষেপ তো তারা গ্রহণ করবেন, তারা তো সেটাও করেন না। তো সেই জন্য আমার মনে হয় না যে তাদের এর আগে যখন গত নির্বাচনের পূর্বের নির্বাচনের সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কিন্তু আহ্বান করেছিলেন যে এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার থাকবে সেই সরকারে বিএনপি অংশগ্রহণ করুক এবং বিএনপির পক্ষ থেকে যে মন্ত্রণালয় তারা মানে এক্সপেক্ট করে সেই মন্ত্রণালয়গুলোর দায়িত্বই তাদেরকে দেওয়া হবে, নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছিল। সেটা কিন্তু অ্যাকসেপ্ট করে নাই। তো এখানে সরকারের সদিচ্ছা যে গণতন্ত্র, সত্যিকার অর্থে গণতন্ত্র এখানে প্রতিষ্ঠিত হোক, জনগণের সবার কথা সবাই বলুক, এক্ষেত্রে আওয়ামী লীগের সরকার কিংবা আওয়ামী লীগ দল তাদের কিন্তু এক্ষেত্রে কোনো মানে এই আগ্রহের কোনো অভাব নেই এখানে। বরং তারা যদি সেই সুযোগটি গ্রহণ করে তাহলে তারা যে কথাগুলি বলতে চায় এবং যে গণতন্ত্র সুসংহত হওয়ার যে কথাগুলি তারা বলতে চায় সেটা কিন্তু বাস্তবায়িত হতে পারে। আর যে কোভিড-19 মোকাবেলা করার ক্ষেত্রে যে আমরা শুধু কোভিড-19 মোকাবেলা করা কিন্তু একমাত্র বিষয় না, তার সঙ্গে দেশের অর্থনীতিকে সচল রাখা এবং এখানে যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার। আমরা শুধু কোভিড-19 যে একদিনের মধ্যেই চলে যাবে, গুড বাই করে একদিনের মধ্যে চলে যাবে, আমরা ভ্যাকসিন দিলাম, ভ্যাকসিন দিলে তার পরের দিন থেকে বাংলাদেশে আর কোনো করোনা থাকবে না, এটা তো না। করোনাকে পাশাপাশি তাকে দমন করে তাকে তার অবস্থান থাকবে এবং তাকে দমন করেই কিন্তু আমাদেরকে পথ চলতে হবে। যেরকম পৃথিবীতে আগেও যে সমস্ত প্যান্ডামিক গুলো হয়েছে সেই প্যান্ডামিক গুলো কিন্তু পৃথিবী থেকে একেবারে নির্মূল হয়ে যায় নাই, সেটা নিয়ন্ত্রিত পর্যায়ে সেই প্যান্ডামিক গুলো কিন্তু এখনো তাদের অস্তিত্ব জানান দিয়ে থাকে। তো এই যে এই করোনাও যে একেবারে একদিনের মধ্যে নিশ্চিহ্ন হবে তা না। তো সুতরাং আমাদের সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছিল সেই পদক্ষেপগুলো হলো যে করোনাকেও মোকাবিলা করতে হবে, অ্যাট দি সেম টাইম আমাদের দেশের অর্থনীতির চাকাকেও কিন্তু আমাকে সবল রাখতে হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতি কিন্তু এই করোনা কালেও আমাদের দেশের অর্থনীতি কিন্তু পার্শ্ববর্তী যে কোনো দেশের থেকে ভালো অবস্থানে রয়েছে এবং আমরা সেটা সঠিক রাখতে আমরা সক্ষম হয়েছি। তো এই ক্ষেত্রে কোনো প্রশংসার কাজ সরকার করে নাই। এমনি যে কোভিড-19 যে এমনি কম আছে বাংলাদেশে, এই কথাটি আমার মনে হয় যে সত্য না। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তাদের যে ভৌগোলিক অবস্থান, তাদের যে আবহাওয়া একই কিন্তু আবহাওয়া, ভারতেরও যে আবহাওয়া আমাদেরও তাই। ভারতের যে আপনার যে ভৌগোলিক অবস্থান সেটা তাদেরও যা আমাদেরও তাই। তো তাদের করোনা মোকাবেলায় তারা কি ভূমিকা রক্ষা করতে পেরেছে এবং তাদের সেখানে মৃতের সংখ্যা, আক্রান্তের সংখ্যা, এটা তুলনামূলকভাবে আনুপাতিক হারে আমাদের ছোট দেশ, তাদের বড় দেশ, সেটা ঠিক আছে, কিন্তু আনুপাতিক হারে যদি আমরা বিবেচনা করি তাহলে তাদের সঙ্গে কিন্তু তাদের থেকে আমরা অনেক ভালো অবস্থানে আমরা রয়েছি। তো সুতরাং এটা একেবারেই এমনি হয়ে গেল, একেবারেই কাকতালীয় ভাবে হয়ে গেল, বাতাসে হয়ে গেল এবং আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত দেন, এটা সত্য। মানুষকে যে কৃপা করেন, মানুষকে অনুকম্পা করেন, এটা সত্য। কিন্তু সেখানে বান্দার কিন্তু প্রচেষ্টা গ্রহণ করতে হয়। প্রচেষ্টা গ্রহণ না করলে শুধুমাত্র আল্লাহ তার সদিচ্ছাই আমাদেরকে রক্ষা করে গেছেন,
এটা কিন্তু আমার মনে হয় যে সঠিক না, এবং সেটা শাস্ত্রও কিন্তু সেটা বলে না যে সবাইকে চেষ্টা করতে হয়, চেষ্টা করলেই কিন্তু সৃষ্টিকর্তার অনুকম্পা পাওয়া যায়। তো আমাদের সরকারের পক্ষ থেকে যে প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে এবং সেটা সফলভাবে আমরা বাস্তবায়ন করতে পেরেছি বলেই কিন্তু আজকে বাংলাদেশের যে অবস্থা এই কোভিড-19 কালে, আমাদের অর্থনীতি বলেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা বলেন, আমাদের খাদ্য, আমাদের সমস্ত বিষয়ে কিন্তু আমরা তুলনামূলকভাবে ভালো আছি। তো আমি যেটা সর্বশেষ যেটা বলতে চাই যে করোনার প্রাদুর্ভাবের আগ পর্যন্ত আমরা পৃথিবীর মধ্যে আমাদের অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি একটা ঈর্ষণীয় অবস্থায় আসছিল। সেটা কিন্তু এখানে যারা আলোচক বৃন্দ আছে তারা সবাই স্বীকার করবেন এবং দেশবাসী সবাই নিশ্চয়ই স্বীকার করবেন যে আমরা করোনার প্রাদুর্ভাবের পূর্বে আমরা বাংলাদেশ একটি অর্থনৈতিক একটা খুব ভালো অবস্থানে আমরা চলে আসছিলাম। পৃথিবীর মানুষ ঈর্ষা করার মতো একটা অবস্থানে কিন্তু আমরা চলে আসছিলাম। তো আমরা এই কোভিড-19 কারণে আমাদের কিছুটা স্তীমিত হয়েছে সেই অর্থনৈতিক যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রা আমরা এই করোনাকে, এই প্যান্ডামিককে আমরা সঠিকভাবে আমরা মোকাবেলা করব এবং মোকাবেলা করে আমরা আমাদের অর্থনৈতিক যে ধারা আমরা সূচিত করেছিলাম আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে, সেই অগ্রযাত্রাকে আমরা অব্যাহত রাখবো এবং বাংলাদেশকে একটি স্বয়ংভর রাষ্ট্রে আমরা পরিণত করব। একথা বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার কাছে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, আমরা আগামীকালকে অনুষ্ঠানটা জানিয়ে দিই। আগামীকাল বাংলাদেশ সময় রাত 9টা, ইউকে সময় বিকাল 3টা আমাদের বিশ্ব সমসাময়িক বাংলাদেশ। আমার সাথে মাননীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, জেপি চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন মঞ্জু এমপি। আমাদের সাথে থাকবেন বাংলাদেশ সমাজসেবী দল বাসদের আহ্বায়ক জনাব খালেক, সাধারণ সম্পাদক জনাব খালেকুজ্জামান। আমাদের সাথে থাকবেন ডাকসুর একমাত্র নারী বিপি অধ্যাপক ডক্টর মাহফুজা খানম, যিনি 60 দশকে ডাকসুর বিপি ছিলেন। থাকবেন আওয়ামী লীগ যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডেন্ট সদস্য মোহাম্মদ নবী নেওয়াজ, সাবেক সাংসদ। আগামীকালকে অনুষ্ঠান থেকে আমন্ত্রণ রইল। এবং আমরা যেটা মনে করি প্রবাস দর্পণ বা আমরা যারা প্রবাসীরা আছি, বাংলাদেশে উদ্বিগ্ন থাকি সবসময়, এটা হচ্ছে বাংলাদেশে কোভিডের পাশাপাশি বেকার সমস্যাটা কমানোর জন্য সরকার উদ্যোগী ভূমিকা নেওয়া উচিত, এবং যাতে বেকার সমস্যা যাতে বাংলাদেশে কমানো যায়। এবং যা আমরা যেটা বলবো যে কোভিডের সময় বাংলাদেশে যারা আছেন আপনারা একটু সতর্ক থাকবেন, বাংলাদেশ সরকারের যে নিয়ম বা বিধি নিষেধগুলো একটু মেনে চলবেন। কারণ আমরা বিশেষ করে যুক্তরাজ্য, ইউরোপের বিভিন্ন দেশে মানুষের আক্রান্ত মৃত্যু সংখ্যা বেড়েই চলছে। এছাড়া আমরা প্রবাসীদের নিয়ে আজ রাত বাংলাদেশ সময় রাত 1টা, ইউকে সময় বিকাল 7টা এবং বাহরাইন সময় রাত 10টায় আমরা একটা বিশেষ প্রোগ্রাম করতেছি। সেই প্রোগ্রাম দেখার আমন্ত্রণ নিয়ে আমাদের অনুষ্ঠানের শেষ হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।